তো সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির 0 to Hero 1 ইলেকট্রনিক্স এর ক্লাস নাম্বার 8-এ স্বাগতম জানাচ্ছি। গত 7টি ক্লাস আমরা ডায়োডের উপর করেছি। আজকে থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে ট্রানজিস্টরের উপর। তো ট্রানজিস্টরের ভালো নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি। আচ্ছা, আমি কি মিউট করিনি? না, আপনাদেরকে আমি একটু মিউট করে দিই, তাহলে সুবিধা হবে। যে সবাইকে মিউট করে দেওয়া হলো। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর এই বিজেটি দেখে অনেকে আবার কনফিউজ হয়ে যান, কারণ বিজেটি যে জিনিস ট্রানজিস্টরও একই জিনিস। ঠিক আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটার নাম হচ্ছে এই তার ছোট নাম, যেমন আমরা বিভিন্ন নামে ডাকি না, যেমন নামে ডাকি হচ্ছে সোহেল, কিন্তু তার আসল নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ বিন সোহেল। জিনিসটা ঠিক এরকম। ঠিক আছে, ট্রানজিস্টর আমরা সংক্ষিপ্ত নামে সবসময় ডাকি, কিন্তু তার আসল নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আর এব্রিভিয়েশন করলে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, শর্ট নেম হচ্ছে বিজেটি, 3টা অক্ষরের প্রথম অক্ষর। তাহলে এই বিজেটির কিভাবে কাজ করে বা এই ট্রানজিস্টর কিভাবে কাজ করে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের ইলেকট্রনিক্স এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখে আসি। ঠিক আছে, আমরা ট্রানজিস্টর একটু দেখে আসি কেমন দেখায় এগুলো। দেখতে পাচ্ছেন এটা, এই এগুলো ট্রানজিস্টর, এগুলো ট্রানজিস্টর। ঠিক আছে, আমরা যে কোনো একটা ছবি ক্লিক দিই, এই যে এটা হচ্ছে ছোট ট্রানজিস্টর, হ্যাঁ, এটা হচ্ছে বড় ট্রানজিস্টর। ঠিক আছে, এখানে আরো অনেক প্রকার আছে, এই যে দেখুন, এগুলো ছোট ছোট ট্রানজিস্টর, এগুলো মেটাল ক্যাপ যুক্ত ট্রানজিস্টর। তারপর এই ধরনের মিডিয়াম পাওয়ার আছে, হাই পাওয়ার আছে। হ্যাঁ, এগুলো সবগুলোই কি? ট্রানজিস্টর। এখন এই যে 3 পাওয়ালা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর গুলো সাধারণত দুভাগে বিভক্ত। একটা হচ্ছে পিএনপি আর একটা এনপিএন। এই পিএনপি হোক কিংবা এনপিএন হোক, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে গঠিত হয়েছে, বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত পড়াশোনা করব। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর ইজ এ 3 লেয়ার 3 টার্মিনাল। তাহলে আমরা কয়টা টার্মিনাল দেখতে পেলাম বিজেটিতে? 3টা টার্মিনাল, 3টা পা আছে তার। 3 লেয়ার 3 টার্মিনাল semiconductor device with 2p-n junction. The 3 terminal are indicated as emitter base collector. আমরা যদি একটু মুখস্থ বিদ্যা ছাড়া যদি বাস্তব জিনিসটাকে এইভাবে বোঝার চেষ্টা করি, যে আমরা এটাকে, পৃষ্ঠাটাকে একটু নিচে নামিয়ে রাখলাম, আমরা একটা জিনিস দেখি আগে, যে আপনারা একটা পিএন জাংশন ডায়োড শিখেছেন। এই হচ্ছে একটা পিএন জাংশন ডায়োড। এটা পি টাইপ সেমিকন্ডাক্টরটা এই পাশে, এন টাইপ সেমিকন্ডাক্টরটা এই পাশে। ঠিক আছে, এখন এই সেম আপনারা যদি এইখানে আরেকটা পিএন জাংশন ডায়োড যদি সিরিজে যুক্ত করে দেন, মানে এই দুটো পিএন জাংশন যদি এরকম থাকে, তাহলে পি মধ্যখানে এই জোনটা হলো এন, এই জোনটা আবার পি। তাহলে কি দাঁড়ালো দেখেন তো? পি এন পি, এরকম দাঁড়ালো না? এই এন এর পয়েন্ট থেকে একটা টার্মিনাল বের করেন, এই পয়েন্ট থেকে একটা টার্মিনাল, এই পয়েন্ট থেকে একটা টার্মিনাল। তাহলে কয়টা? 2টা ডায়োড মিলে একটা আসলে ট্রানজিস্টর গঠিত হয়। এটাই হচ্ছে যে বাস্তব চিত্র। এই টার্মিনালটার নাম হবে ইমিটার, এটার নাম হবে বেস, এটার নাম হবে কালেক্টর, ইবিসি। ঠিক আছে, তাহলে এটা কি ট্রানজিস্টর? পি এন পি, পিএনপি ট্রানজিস্টর। তাহলে পিএনপি ট্রানজিস্টর এইভাবে 2টা ডায়োড দিয়ে বেসিক্যালি বানানো হয়। তবে এখানে ডোপিং এর মাত্রা এবং বিভিন্ন যে কনসেন্ট্রেশনের মাত্রাগুলো চেঞ্জ করে তৈরি করা হয়, কিন্তু প্রিন্সিপালটা হচ্ছে এটা। এখন আমরা যদি এটাকে উল্টিয়ে দিই, মানে ডায়োডটাকে যদি উল্টিয়ে দিই, এইভাবে যদি করি, ঠিক আছে, এইভাবে যদি করি, এইটা কি তৈরি করলো? এই যে ক্যাথোড, ক্যাথোড সাইড মানে কি? এন। অ্যানোড মানে পি, এন। তাহলে এনপিএন ট্রানজিস্টর তৈরি করলো, তাই না? এটা হচ্ছে ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। ওকে,
তো এইভাবে পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর বেসিক্যালি দুটো ডায়োড দিয়ে তৈরি করা হয়। তো আমরা এটা ডিটেলসে যাব, যে আমরা যে শর্টকাটে বললাম যে দুইটা ডায়োড দিয়ে এইভাবে বানানো যায়, হ্যাঁ বানানো যায়, এটা ঠিক, কিন্তু আমরা চাইলে বাজারের দুটো ডায়োডকে এইভাবে জোড়া লাগালে যে ট্রানজিস্টরটা তৈরি হবে ওটা ট্রানজিস্টরের মতো কাজ করবে না, ওটা ঝামেলা থাকবে। কেন ঝামেলা থাকবে? কারণ এটা ডায়োডের জন্য যে ডোপিংটা করা হয়েছে, যে জাংশনটা, যে ব্যারিয়ারটা যেটুক পটেনশিয়ালে রাখার দরকার হয়েছে, যেভাবে করে রাখলে ডায়োড হবে সেভাবে রাখা হয়েছে বিদায় ট্রানজিস্টরের ডোপিং প্রসেস, কনসেন্ট্রেশন প্রসেস ডায়োডের মতো না, কিন্তু প্রিন্সিপালটা এরকম। এই জন্য দুইটা ডায়োড দিয়ে ট্রানজিস্টর বানালে সেই ট্রানজিস্টরটা বাস্তবে কাজ করবে না, মানে সেইখানে কারেন্ট ফ্লোর যে মাত্রাটা সেটা পরিবর্তন আছে। কিছুক্ষণ পরে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন বিষয়গুলো। সেই জন্য আমরা চাইলেই দুটো ডায়োড দিয়ে এইভাবে বানিয়ে ব্যবহার করতে পারবো না, কিন্তু ভিতরের যে কনস্ট্রাকশন প্রসেস অলমোস্ট এরকম, শুধুমাত্র মাত্রাটা একটু 19-20 থাকে। ঠিক আছে, আমরা ডিটেলসে চলে যাব। আমি এটা মুছে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাইপোলার জাংশন ট্রানজিস্টর একটা 3 লেয়ার, তাহলে 3টা লেয়ার আছে তার, ঠিক আছে, এবং 3 টার্মিনাল। এখন 3টা লেয়ার কিভাবে বুঝলেন? এই যে আমরা যদি এটাকে এইভাবে করে যদি বক্স করি, মানে ব্লক ডায়াগ্রাম আকারে যদি দেখি, তাহলে এটা কি হলো? পি এন পি, পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এই ধরনের না? তাহলে এখানে কয়টা লেয়ার? একটা লেয়ার, দুটো লেয়ার, 3টা লেয়ার, তাই না? 3টা লেয়ার। এই জন্যই ট্রানজিস্টর ইজ এ 3 লেয়ার। এই যে 3 লেয়ার, 3 টার্মিনাল, এখানে কয়টা টার্মিনাল বের হবে? একটা, দুইটা, 3টা টার্মিনাল বের হবে। এই জন্য 3 টার্মিনাল একটা সেমিকন্ডাক্টর ডিভাইস উইথ 2 পিএন জাংশন। কয়টা জাংশন আছে দেখেন তো? এই হলো একটা সংযোগ বিন্দু, এই হলো একটা সংযোগ বিন্দু। কয়টা? 2টা সংযোগ বিন্দু বা 2টা পিএন জাংশন। জাংশন হচ্ছে এখানে 2টা, এই জন্য 2 পিএন জাংশন একটা ডিভাইস। The 3 terminals are indicated as, এই 3টা টার্মিনালকে কি নামে ডাকা হয়? একটা হচ্ছে ইমিটার, এই যে ইমিটার, আর একটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে কালেক্টর। এইভাবে 3টা নামে ডাকা হয়ে থাকে। তো আমরা একটা ট্রানজিস্টরের বেসিক যে জিনিসটা শিখেছি, এখন আমরা শিখবো সেটা কিভাবে আসলে কাজ করে। তো কাজ কিভাবে করে সেটা বোঝার জন্য আগে যে প্রথম নাম্বার চিত্রটি আছে সেটা আপনাকে বুঝতে হবে। ট্রানজিস্টরের 3টা লেয়ার, পি এন পি। আমরা পিএনপি ট্রানজিস্টর নিয়ে কথা বলবো, এনপিএনটা তার উল্টো হয় আর কি। তো পি এন এ পি, মনে মনে চিন্তা করেন এপিটা নাই। যদি শুধু পি এবং এন হতো তাহলে কি একটা ডায়োড না? একটা ডায়োড যেভাবে চিন্তা করেছি আমরা এরকম। তো পিটা বড়, এনটা এখানে খেয়াল করেন ছোট, কিন্তু ডায়োডে কি ছিল? অর্ধেক অর্ধেক ছিল। পিটা যতটুক, এনটাও অতটুক থাকতো, তাই না? এই জন্যই আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডায়োড সেটা ঠিক আছে, পি এবং এন সেকশন সবই ঠিক আছে, কিন্তু এন এর মাত্রাটা এখানে কম, কনসেন্ট্রেশন প্রসেসটা একটু ভিন্ন, ডোপিং এর প্রসেসটা একটু ভিন্ন। এই জন্যই একটা চাইলেই ডায়োডকে আমরা ট্রানজিস্টর রূপান্তর 2টা ডায়োড মিলে করতে পারবো না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে পি এর যে এরিয়াটা খেয়াল করুন অনেক বড়, এন এর এরিয়াটা ছোট, ঠিক আছে? তাহলে এই যে পি এবং এন, এই যে পিএন জাংশন, এই সেকশনটা আপনি চিন্তা করেন, এদিকের সেকশনটা দেখুন, নো বায়াস, কোনো ধরনের ভোল্টেজ দেয়া নাই, রাস্তাটা ওপেন, মানে এই জায়গায় কি আছে এটা দেখার দরকার নেই, এটা বাদ। শুধু এই 2টা টার্মিনাল নিয়ে আমরা যদি কথা বলি, পি, পি মানে কি? পিতে কে থাকে? পি মানেই হচ্ছে যে পজিটিভ চার্জ ক্যারিয়ার বা হোল এর মান হচ্ছে পিতে বেশি, আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রনের মান হচ্ছে এখানে কম, মানে মাইনরিটি। আমরা মেজরিটি মাইনরিটি শিখেছি না ডায়োডে? তাহলে এই পির মধ্যে, এই পি ম্যাটেরিয়ালসে বা পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কার মাত্রা বেশি থাকবে? হোলের মাত্রা বেশি থাকবে, ইলেকট্রনের মাত্রা থাকবে কম। আচ্ছা, আর এন টাইপ এই ম্যাটেরিয়ালস এর মধ্যে কি থাকবে? এন টাইপ ম্যাটেরিয়ালস এর মধ্যে ইলেকট্রনের মাত্রা থাকবে বেশি, হোলের মাত্রা থাকবে কম। তাহলে যখন আমরা এই পি এবং এন নামক এই সেমিকন্ডাক্টরটাতে একটা বায়াস দিব, একটা ভোল্টেজ দিব,
কি ভোল্টেজ দিয়েছি, ফরওয়ার্ড বায়াস দিয়েছি। খেয়াল করে দেখেন এই ব্যাটারির পজিটিভটা কোথায় গেছে, এই পির সাথে গিয়ে লাগছে, আর ব্যাটারির নেগেটিভটা কোথায় গেছে, এন এর সাথে গিয়ে লাগছে। যখন এই ধরনের পজিটিভের সাথে পি টাইপ সেমিকন্ডাক্টর, নেগেটিভের সাথে এন টাইপ সেমিকন্ডাক্টর সংযুক্ত হবে, তখন এই ডায়োডটা কি বায়াস পাবে, এই সেকশনটা ফরওয়ার্ড বায়াস পাবে, তাই না? ডায়োড এই তো। তো ফরওয়ার্ড বায়াস যখন পাবে তখন কি হবে, ফরওয়ার্ড বায়াস পেলে হোল মানে মেজরিটি হচ্ছে এই পিতে হোল। আমরা যদি কনভেনশনাল পদ্ধতি চিন্তা করি, এই পুরো প্রসেসটা মানে পুরো চ্যাপ্টারটা জুড়ে আমরা কনভেনশনাল কারেন্ট ফ্লো চিন্তা করব। আপনারা জানেন কনভেনশনাল কারেন্ট ফ্লো ইলেকট্রনের ফ্লোর উল্টা দিকে, মানে এই প্লাস থেকে কারেন্ট বের হয়, আমরা সবাই জানি তাই না? এই যে প্লাস থেকে কারেন্ট বের হয়, এই জিনিসটা কি কনভেনশনাল মেথড। আসলে বাস্তবে কি হয়, বাস্তবে এই মাইনাস থেকে ইলেকট্রন এটার ভিতর দিয়ে ঢুকে প্লাসে আসে। তাহলে কারেন্টও ইলেকট্রনের ফ্লোর দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এত বই পুস্তক লিখা হয়ে গেছে, এত গবেষণা হয়ে গেছে যে সবাই প্লাস থেকে ধরেছে, তো সেগুলো আর এডিট করা সম্ভব না বলে আমরা ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্টের ফ্লো তার উল্টা দিকে বলে ধরে নিই। এই ধরে নেওয়াটাকে বলা হয় কনভেনশনাল প্রসেস বা কনভেনশনাল মেথড। এই জন্যই আমরা ধরে নিব যে ইলেকট্রন আসতেছে, আমরা বুঝতেছি যে মাইনাস থেকে প্লাসে আসতেছে, সেটা আমরা জানি, কিন্তু সেটা বাদ দিয়ে আমরা চিন্তা করব এই কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তো কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যাওয়া মানে কি, হোল এই যে এই জায়গায় যে হোল ছিল, হোল গুলো যাচ্ছে, আসলে তো হোল যায় না, কিন্তু আমরা ধরে নিব এই জিনিসটা বা প্রসেসটা বুঝার জন্য যে হোল যাচ্ছে। আসলে ইলেকট্রন আসতেছে সেই জিনিসটাকে ভুলে আমরা চিন্তা করব হোল যাচ্ছে। তাহলে এইখানে এই পিতে মেজরিটি কে, মেজরিটি হচ্ছে হোল। তে হোল কোথায় যায়, এদিকে যাচ্ছে। আচ্ছা কেন যাবে ওইদিকে, কেন যাবে মেজরিটির ওইদিকে, ওই দিক থেকে কেন হোল এই মাইনাসের দিকে আসবে? কারণ হচ্ছে এই মাইনাস মানে এই মাইনাসটা এটা হচ্ছে কি ইলেকট্রন। তো ইলেকট্রন কাকে আকর্ষণ করবে, হোলকে আকর্ষণ করবে নিশ্চয়ই। এই জন্য পজিটিভ যখন ফরওয়ার্ড বায়াস পাবে তখন এইখানের যে মেজরিটি চার্জ ক্যারিয়ার পজিটিভ থাকবে বা হোল থাকবে, তারা এইভাবে করে এই জাংশনটাকে ব্রেক ডাউন করে মাইনাসের দিকে আসবে। তার মানে এই মেজরিটি প্লাস টিক চিহ্ন এদিকে, এটা দ্বারা কি বোঝায়, হোল গুলো এই মাইনাসের দিকে অর্থাৎ এন টাইপ ম্যাটেরিয়ালস এর দিকে যাচ্ছে। তাহলে এই সেকশনটা বুঝে গেল। এটা কোন সেকশন, ইমিটার থেকে বেস সেকশন, ইমিটার টু বেস সেকশন, এটা বাদ দেন। এখন আসেন এই দ্বিতীয় চিত্রটাতে, প্রথম সেকশনটা বাদ, দ্বিতীয় সেকশনটা চিন্তা করব। এইখানে আমরা কি করেছি দেখুন, এইখানে ব্যাটারির প্লাসটা দিয়েছি হচ্ছে বেসে, ব্যাটারির মাইনাসটা দিয়েছি হচ্ছে কোথায়, কালেক্টরে। তার মানে এই ডায়োডটা, এই যে এটা এন টাইপ, এটা পি টাইপ, এটাও তো একটা ডায়োড। তাহলে এই ডায়োডটা এখন কি বায়াস পেল, রিভার্স বায়াস পেয়েছে, রিভার্স। এখন কেন রিভার্স বায়াস পেয়েছে, তার কারণ হচ্ছে এটা তো পি টাইপ, এই জায়গাটা তো পি, ক্যাথোডের এটা তো পি, পি এন পি, তাহলে এটা তো পি ছিল, পিতে তো আপনার পজিটিভ দেওয়ার কথা, কিন্তু দিয়েছি কি নেগেটিভ। তো পিতে পজিটিভ না দিয়ে যদি নেগেটিভ দিই, আর এই এন এর মধ্যে নেগেটিভ না দিয়ে যদি পজিটিভ দিই এইভাবে, তখন এই জায়গাটা কি পালো, কি পেলো আপনার রিভার্স বায়াস। প্রথমটা পেয়েছিল ফরওয়ার্ড বায়াস, দ্বিতীয়টা পেয়েছে কি রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস যদি হয় তাহলে এই ডিপ্লেশন লেয়ারটা কি হবে, বড় হয়ে যাবে, তাই না? এই যে দেখুন অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এই যে ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় হয়ে যাবে, মানে এই রাস্তাটা ব্লক হয়ে যাওয়ার চেষ্টা করবে আর কি, বড় হয়ে যাবে। এখন এইখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার এদিকে ফ্লো হবে। এখন আপনারা বলবেন মাইনরিটি কেন ফ্লো হবে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে যখন এই জায়গায় এন এ এখন কে আছে, এন এ আছে হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যে হোল গুলো এই এন এ আসলো না, এইখানে কি ছিল, মেজরিটি ছিল। এই মেজরিটি এইখানে আসলো, কোথায়, এন এ আসলো, ঠিক আছে? এখন চিন্তা করেন এইটা এই জায়গায়, এই মেজরিটি এই জায়গায় মেজরিটি ছিল, মেজরিটি কে হোল, হোল কোথায় আসলো, এন এ আসলো। কিন্তু এন এ হোল কি, এন এই স্টেটটাতে হোল কি, মাইনরিটি। এখন এই মাইনরিটি গুলো এদিকে ফ্লো হবে। আমরা যদি একটু ড্যাশ নিয়ে চিন্তা করি, তাহলে সে আমরা যদি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এটা নিয়েই একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। সে
এই জায়গায় এটা হচ্ছে ইন্ডিয়া। ওকে, এই মিডলের এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে সে নেপাল। ইন্ডিয়ায় মেজরিটি কারা? ধরে নিলাম হিন্দু সম্প্রদায়ের লোক হচ্ছে ইন্ডিয়ায় মেজরিটি। এই মেজরিটি গুলো কোনো কারণে ইন্ডিয়া থেকে বিতাড়িত হয়ে এই ছোট্ট দেশ বাংলাদেশে আসলো, হিন্দু সম্প্রদায়ের লোক। তাহলে বাংলাদেশে যদি আসে, বাংলাদেশে হিন্দু কি? ও ইন্ডিয়ান মেজরিটি ঠিক আছে, কিন্তু বাংলাদেশের বর্ডারে ঢুকার পরে বাংলাদেশে কি মাইনরিটি। তাহলে বাংলাদেশে মাইনরিটি হলো হিন্দুরা। তাহলে এখন এই মিডলের এই পয়েন্টটা তো ঢুকে গেছে, এদিক থেকে তো ঢুকলো, এই যে এদিক থেকে তো এই জায়গায় আসলোই। আসার পর এখন হিন্দুরা কি হয়ে গেল? বাংলাদেশে মাইনরিটি হয়ে গেল। এখন এই মাইনরিটি কোথায় যাবে? নেপালে যাবে। তাহলে এখন বাংলাদেশ থেকে যদি নেপালে যেতে চায়, তাহলে কি হিসাবে যেতে? নেপাল কি বলে? মাইনরিটি আসছে, আমার বর্ডার দিয়ে মাইনরিটি আসছে। কারণ হিন্দু যদি এখন নেপালে ঢুকতে চায়, তখন কি হচ্ছে? মাইনরিটি ঢুকছে নেপালের দিকে। কারণ এই নেপালের থেকে আপনি তাকিয়ে দেখেন, নেপালের থেকে তাকিয়ে দেখলে এই এন টাইপ মেটেরিয়ালসটা মধ্যে যারাই থাকবে, মানে হোল গুলো, এন টাইপ মেটেরিয়ালসে ইলেকট্রন হচ্ছে মেজরিটি, এন টাইপ মেটেরিয়ালসে ইলেকট্রন হচ্ছে মেজরিটি, এন টাইপ মেটেরিয়ালসে হোল কি মাইনরিটি। তাহলে কিছুক্ষণ আগে যে এই হিন্দু সম্প্রদায়ের লোক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলো, তো এরা এখন কি মাইনরিটি না? এখানে এই মাইনরিটি সম্প্রদায়ের লোকগুলো কোথায় যাবে? নেপালে যাবে। তার মানে এই পি টাইপ মেটেরিয়ালসে ঢুকবে হচ্ছে কে? মাইনরিটি চার্জ ক্যারিয়ার। এই বিষয়টাই আপনাদেরকে একটু বুঝতে হবে। আমি প্রয়োজনে আরেকবার রিপিট করছি, এই পি তে মেজরিটি হচ্ছে হোল, এন এ আসলো, এন এ মেজরিটি হচ্ছে ইলেকট্রন। কিন্তু এদিকে যে ফ্লোটা হবে এটা হচ্ছে হোল ফ্লো হবে। এখন আপনি বললেন কেন হোল ফ্লো হবে? কারণ এই যে ব্যাটারির মাইনাস, এই মাইনাস এই সব হোল গুলোকে আকর্ষণ করছে। তাহলে এইখানে যত হোল আছে সবাই এই ব্যাটারির মাইনাসের দিকে আকর্ষিত হচ্ছে। তাহলে এই এন এর মধ্যে যতগুলো হোল থাকবে এরাও এদিক দ্বারা আকর্ষিত হবে। তার মানে এই ভেরিয়ার ভেদ করে হোলগুলো কোথায় আসবে? এইভাবে করে এদিকে চলে আসবে। তাহলে এইখানে যে হোল ছিল, এই হোল এন এর মধ্যে হোল মানে কি? মাইনরিটি। আর এই মাইনরিটি গুলো এদিক দিয়ে করে যাওয়া শুরু করবে। আমরা যদি এই দুইটাকে একসাথে করি, এই দুইটা চিত্রকে যদি একসাথে করি, তাহলে এই ধরনের দেখতে হবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, মানে একটা পিএনপি ট্রানজিস্টরের এই ইনপুট সাইডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই আউটপুট সাইডটা থাকবে রিভার্স বায়াসে। মনে রাখবেন, ট্রানজিস্টরকে কিন্তু আমরা একটা সাইড ফরওয়ার্ড আর একটা সাইড রিভার্স হিসেবে চালাবো। কিছু বিশেষ মুহূর্তে ফরওয়ার্ড ফরওয়ার্ড করে চালাবো, এটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স। এই ইনপুট সাইড হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই আউটপুট সাইডটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে। তো ট্রানজিস্টরের এই পি তে যখন পজিটিভ ঢুকলো, মানে ইমিটারে, এন এ যখন নেগেটিভ ঢুকলো, তাহলে এই জাংশনটা কি হলো? ফরওয়ার্ড বায়াস হলো। এই জন্য এই জাংশনের যে ভেরিয়ারটা আছে চিকন হয়ে গেল, যে কালো চিকনটা হচ্ছে জাংশনের ভেরিয়ারটা, পিএন জাংশনটা ছোট হয়ে গেল। ছোট হলে এইখান থেকে এই যে দেখুন প্লাস মেজরিটি, মানে এই পি থেকে প্রচুর মেজরিটি চার্জ ক্যারিয়ার এই এন নামক জাংশনটাতে ঢুকলো। এন নামক জাংশনটাতে ঢুকে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হয়ে কোথায় আসলো? পি নামক জাংশনে। তার মানে আলটিমেটলি এই পি থেকে এই পি এর দিকে কি হোলের প্রবাহ হতে থাকলো। তো হোলের প্রবাহ হলে আলটিমেটলি এটা একটা কি ক্লোজ একটা কন্টাক্টে পরিণত হবে। এটা আমরা পরে বুঝবো। এখন আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ারের বিষয়টা। এটা হচ্ছে একদম ভিতরের ইন্টারনাল যে অপারেশনটা, ট্রানজিস্টর কিভাবে কাজ করে, এটাই হচ্ছে তার বেসিক প্রিন্সিপাল। এটা ছাড়াও আরো একটা মাইনার, এই যে দেখুন প্লাস মাইনরিটি বলে একটা শব্দ আমরা এখানে উল্লেখ করেছি। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যদি ইনপুটের এই পাশ থেকে কিছু নাও আসতো, তাও কিন্তু রিভার্স বায়াস থাকার কারণে
রিভার্স বায়াসের কারণে একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইএস প্রবাহিত হতো। আমরা এই ধরনের দেখেছিলাম, আপনাদের মনে পড়ে কিনা খেয়াল করে দেখুন যে এইখান থেকে যদি কোনো ব্যাটারি হয়, এইভাবে যদি রিভার্স বায়াসে, এটা প্লাস এটা যদি মাইনাস, রিভার্স বায়াসে কোনো যদি ডায়োড লাগানো থাকে, তখন এই রিভার্স বায়াসের ভিতর দিয়েও একটা কারেন্ট প্রবাহিত হয়, তার নাম হচ্ছে আইএস বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই রিভার্স স্যাচুরেশন কারেন্ট যে কথা এইখানে এই যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে রিভার্সের দিকে যে কারেন্টটা ফ্লো হবে, এটাও একই কথা। ঠিক আছে, এই বিষয়টাই হচ্ছে যে মানে রিভার্স বায়াস কন্ডিশনে এই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কিছু পরিমাণ কারেন্ট এখানে ফ্লো হবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এইখানের যে মেজরিটি থাকবে সেটা এখানে আসলে মাইনরিটি হবে, মাইনরিটিটা আবার এখানে আসলে হ্যাঁ এই হোলগুলো এই পি দিয়ে প্রবাহিত হবে, আর এই দুইজন একসাথে হয়ে আইসি হয়ে বের হয়ে চলে যায়, মানে কালেক্টর কারেন্ট হয়ে বের হবে। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন তৈরি হওয়ার কথা যে এই পিতে হচ্ছে হোল, এন এ আসলো, এন থেকে এই হোলগুলো সরাসরি এইভাবে করে নিচে এই মাইনাসে কেন ফিরে গেল না? কেন কষ্ট করে এদিকে অনেক বড় জাংশন, অনেক বড় বাধা, এই বাধা অতিক্রম করে কেন তাকে যেতে হলো? আমরা তো জানি কারেন্ট সহজ রাস্তায় চলে যায়, এদিকে বাধা, এখানে একটা বড় বাধা আছে। রিভার্স বায়াস হলে কি হয়, ব্যারিয়ারটা বড় হয়ে যায় না? এই যে দাগ দিয়ে আমি বুঝিয়েছি অনেক বড় বাধা, এই বাধাকে ভেদ করে কেন যাওয়া লাগলো তাকে? কেন সে এই ব্যাটারির মাইনাসে এইভাবে হোল গুলো ফিরে আসলো না? হোল তো মানে পজিটিভ, এই পজিটিভ কেন এইভাবে করে ব্যাটারির এখানে ফিরে আসলো না বেস হয়ে? কেন এদিকে কষ্ট করে গিয়ে এদিকে করে আসা লাগলো? প্রশ্ন, তাই না? মজার বিষয় হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটু করে একটা শব্দ বলেছি আপনাদেরকে, যে এই যে বেস, এই বেসের দিকে খেয়াল করে দেখেন একটা কারেন্ট কিন্তু যাচ্ছে এই যে নিচের দিকে, কিন্তু আইবি কারেন্ট, ওকে, বেস কারেন্ট। এই বেস কারেন্টের পরিমাণটা অনেক কম, কারণ ইচ্ছা করে এই রাস্তাটাকে অনেক জটিল করে রাখা হয়েছে। যখন একটা ট্রানজিস্টর তৈরি করা হয় তখন এই রাস্তাটাকে চিকন করে রাখা হয় এবং অনেক রেজিস্ট্যান্স, অনেক হাই রেজিস্ট্যান্স করে রাখা হয়, যেন বেশি কারেন্ট এটার ভিতর দিয়ে আসতে না পারে। ঠিক আছে, কারেন্ট আসলে আমার উদ্দেশ্য সফল হবে না, কারণ সব কারেন্ট যদি চলে আসে তাহলে তো এটা একটা ডায়োডের মতো হয়ে গেল। এই জন্য কারেন্ট যেন এদিক দিয়ে আসতে না পেরে এদিক দিয়ে যেন চলে যায়, সেই কারণেই এই জিনিসটাকে এমন ভাবে বানানো হয় যে চিকন করে হাই রেজিস্ট্যান্স করে রাখা হয়, যেন এই রাস্তা দিয়ে কম কারেন্ট আসে, তুলনামূলক বেশি কারেন্ট যেন এদিক দিয়ে ফিরে চলে যেতে পারে। তো এই হচ্ছে এটার প্রথম এবং শেষ উত্তর, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো আমরা কনস্ট্রাকশন দেখি একটু। এই হচ্ছে কনস্ট্রাকশন অফ বিজেটি। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এই ধরনের পিএনপি বা এনপিএন যে ট্রানজিস্টর থাকে সেটা বেসিক্যালি দেখতে এই ধরনের হয়। পিএনপি ট্রানজিস্টরের টিক চিহ্নটা ভিতরের দিকে থাকে আর এনপিএন ট্রানজিস্টরের বাইরের দিকে থাকে। এটা আমি আমার ট্রানজিস্টরের যে ইউটিউবের যে ক্লাস, সেখানে একটা গল্প বলে মনে রাখার একটা মেথড বলেছিলাম, তো আপনাদের অনেকেই হয়তো সেটি নাও দেখে থাকতে পারেন। আবার বলছি, পি, পি দিয়ে কি হয়? পি দিয়ে হয় পুরুষ মানুষ, ঠিক আছে, পুরুষ। আচ্ছা, এন দিয়ে হয় নারী। তো বাসায় ঝগড়া হলো, তো ঝগড়া হলে নারীদের স্বভাব কি, কি করে তারা? ঝগড়াঝাটি হলে বাপের বাড়ি চলে যায়, ব্যাগ ট্যাগ গুছিয়ে এই যে দেখুন বাপের বাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, টিক চিহ্ন কোথায়? বাইরের দিকে, টিক চিহ্ন বাইরের দিকে। আর পুরুষ মানুষ মনে করেন যতই ঝগড়াঝাটি হোক, দিন শেষে কোথায় আসবে? এই যে বাড়িতে ফিরে আসবে। ঠিক আছে, এই জন্য পি শব্দটা আসলেই পিএনপি কোথায়? ঘরের দিকে, চিন্তা করবেন বাড়ির দিকে। আর এন নারী আসলেই চিন্তা করবেন ঝগড়া টগড়া করে বাপের বাড়ির দিকে, মানে ঘরের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখার একটা ট্রিক্স যে টিক চিহ্ন কোন দিকে হবে, অনেক সময় নতুন অবস্থায় কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দ্য ইমিটার লেয়ার ইজ হেভিলি ডোপড। বলা হচ্ছে এই যে পিএনপি ট্রানজিস্টরের ইমিটারের যে লেয়ারটা আছে সেটাকে হেভিলি ডোপড করা হয়, ডোপিং করা হয় খুব হেভিলি। দ্য বেস ইজ লাইটলি ডোপ, বেসটাকে হালকাভাবে ডোপিং করা হয়। and the collector is also doped lightly at about same doping concentration as base.
বেসের মতো বা বেসের খুব কাছাকাছির মতো করে কালেক্টরটাকেও ডোপিং করা হয়। The size of emitter and collector is greater than the size of base layer. তাহলে ইমিটার এবং কালেক্টরের যে সাইজটা হবে বেস থেকে সেটা অনেক কি হবে, বড় হবে। ঠিক আছে, গ্রেটার দেন দ্য সাইজ অফ বেস লেয়ার। কিছুক্ষণ আগে বলেছি যে বেসটা বা যে মিডলের যে গেপটা থাকবে সেটা অনেক ছোট হবে। ঠিক আছে, উইথ এ টিপিক্যাল রেশিও অফ 150:1। ওটা যদি 150 গুণ হয় ওটা মাত্র 1 গুণ হবে, মানে এটা 1 সেন্টিমিটার হলে ওটা 150 সেন্টিমিটার হবে। এইভাবে রেশিওটা মেনটেন করা হয় যে বেসটা অনেক ছোট হবে আর ইমিটার এবং কালেক্টরটা বড় হবে। ইন ট্রানজিস্টর বোথ অফ দ্য চার্জ ক্যারিয়ার হোলস এন্ড ইলেকট্রনস পার্টিসিপেট ইন দ্য কারেন্ট ফ্লো। এই ট্রানজিস্টরের ক্ষেত্রেই আমরা কি দেখলাম যে হোলের প্রবাহ বলছি, ইলেকট্রনের প্রবাহ উল্টা দিকে বলছি, মানে ইলেকট্রন এবং হোল দুইজনেই বেসিক্যালি পার্টিসিপেট করে এই কারেন্ট ফ্লোর ক্ষেত্রে। হেন্স দিস ডিভাইস ইজ কল্ড বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এই জন্য দুইটা পোলারিটি একসাথে এখানে কাজ করে বলেই এটাকে আমরা বাইপোলার জাংশন ট্রানজিস্টর নামে আখ্যায়িত করব। এখন আসেন পিএনপি হোক এনপিএন হোক, ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আইই কারেন্ট ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। এখন আপনারা বললেন এটা কোথায় শিখলাম? এই যে এইখানে আপনারা এইখানে চিত্রটাতে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন যে এইখান থেকে এই ব্যাটারি থেকে যে কারেন্টটা আসছিল সেটা হচ্ছে আইই, ইমিটারে কারেন্টটা ঢুকলো, তাই না? এই কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে এইদিকে চলে যায়, এই আরেকটা হচ্ছে এই নিচের দিকে বেসের দিকে নামে। তাহলে এই বেসের কারেন্টটার সাথে এদিকে যে কারেন্টটা গেল মানে কালেক্টর কারেন্ট, এই কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টকে যদি যোগ করা হয় এটা কোনখান থেকে আসলো? ইমিটার কারেন্ট থেকে আসছে। এই জন্য আমরা বলবো ইমিটারের কারেন্ট সমান সমান বেস কারেন্ট যোগ কালেক্টর কারেন্ট। এইখান থেকেই সেটা পিএনপি হোক কিংবা এনপিএন হোক উভয়ের ক্ষেত্রেই সত্য, ইমিটার ইজ ইকুয়াল টু বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যোগফল। এখন বেস কারেন্টের মানটা কি হয়? অনেক ছোট হয়। এই জন্য আমরা ইমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি মানে ইকুয়াল বলে ধরে নিতে পারি। এই জন্য আমরা লিখতে পারি ইমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু কালেক্টর কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি। এখন আসেন ট্রানজিস্টর কনফিগারেশন। ট্রানজিস্টর কনফিগারেশন তিন প্রকার, একটা হচ্ছে কমন বেস, আর একটা কমন কালেক্টর, আর একটা হচ্ছে কমন ইমিটার। তো আমরা তিনটাই দেখব যে কিভাবে কনফিগার করে। কনফিগারেশন শব্দটা মানে কি? সংযোগ। তাকে বিভিন্ন প্রকার যে আমরা সংযোগটা দিব, মানে ট্রানজিস্টরকে তিন ভাবে সংযোগ করা যায়। কমন বেস, কমন বেস মানে এই যে এই বেস যে টার্মিনালটা থাকবে এটা এই সেকশন এবং এই সেকশন মানে ইনপুট সাইড এবং আউটপুট সাইড উভয়ের ক্ষেত্রে এই বেসটা হচ্ছে কমন টার্মিনাল। এই যে দেখুন বেসটা কোথায় আছে? কমন, দুইজনের জন্য আছে, এদিকেও আছি এদিকেও আছি, আওয়ামী লীগ আসলেও আছি বিএনপি আসলেও আছি, কমন। ঠিক আছে, কমন পার্টি আর কি, প্যাট পার্টি। তো এই জন্য এই কমন হলে তখন কোন টার্মিনালটা? এটা বেস টার্মিনাল, এই জন্য আমরা বলবো কি কমন বেস। তো এখানে খেয়াল করে দেখেন, একটা ইনপুট টার্মিনালটা ফরওয়ার্ড বায়াস পাবে, আউটপুট টার্মিনালটা কি রিভার্স বায়াস পাবে। এটা কি ট্রানজিস্টর? এটা এনপিএন ট্রানজিস্টর দিয়ে আমরা দেখাচ্ছি। এনপিএন কিভাবে বুঝলাম? এই যে টিক চিহ্ন বাইরের দিকে চলে যাচ্ছে বাপের বাড়ি, এই জন্য এটা কি এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন তার মানে হচ্ছে এটা এন, এ বেসের এটা হচ্ছে পি, এ কালেক্টরের এদিকে হচ্ছে এন। আচ্ছা পিতে কি আসবে? পজিটিভ আসবে। এই যে দেখুন ব্যাটারির পজিটিভ পিতে আসছে, এনে কি আসবে? নেগেটিভ আসবে। এই যে নেগেটিভ আসছে, তার মানে এইটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স হতে হবে। ওকে, রিভার্স। এই পিতে কি আসলো? ব্যাটারির মাইনাস আসছে, এনে কি প্লাস আসছে, তার মানে এটা রিভার্স। ওকে ঠিক আছে, একটা ফরওয়ার্ড ইনপুট সাইড আর আউটপুট সাইডটা হতে হবে কিসে? রিভার্স বায়াস। তাহলে কানেকশন ঠিক আছে। ভিইই ভিসিসি দ্বারা কি বুঝায়? ইই মানে হচ্ছে মূলত ইমিটার টার্মিনাল, সিসি মানে হচ্ছে যে মূলত কালেক্টর টার্মিনাল। ঠিক আছে, আর বিবি যদি থাকে তাহলে বেস টার্মিনাল, আর কিচ্ছু না, সিম্পল। তো এখন আমরা যেটি বলতে চাচ্ছিলাম, কমন বেসের যে কানেকশন প্রসিডিউর আপনারা দেখেছেন, তো পিএনপি ট্রানজিস্টরে কি হয়? পিএনপি ট্রানজিস্টর হয় হচ্ছে কালেক্টর দিয়ে ঢুকে ইমিটার দিয়ে বের হয়,
আর সরি এনপিএন ট্রানজিস্টর। আর পিএনপি তে কি হয়, পিএনপি হচ্ছে ইমিটার দিয়ে ঢুকে কালেক্টর দিয়ে বের হয়। ওকে, ইমিটার দিয়ে ঢুকলো কালেক্টর দিয়ে বের হলো, কিছুক্ষণ আগে আমরা দেখেছি ইমিটার দিয়ে ঢুকলো। আর এনপিএন এর ক্ষেত্রে উল্টা হবে, তাই না? তাহলে এনপিএন এর ক্ষেত্রে কালেক্টর দিয়ে ঢুকে ইমিটার দিয়ে বের হয়ে যাবে। তো এইখানে যদি আমরা কেসিএল চালাই, বেস কারেন্ট ঢুকবে, পিএনপি তে হচ্ছে বেস কারেন্ট বের হতো, এখন এখানে হচ্ছে বেস কারেন্ট ঢুকবে, কালেক্টর কারেন্ট ঢুকবে, দুইটা কারেন্ট যোগ হয়ে ইমিটার হয়ে বের হয়ে যাবে। উল্টা কমপ্লিট। কেমন? আমরা এটার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি বোঝার চেষ্টা করি, এইখানে আইই মানে এই ইমিটার কারেন্ট ভার্সেস হচ্ছে বি অফ বিই মানে হচ্ছে এই বেস ইমিটারের যে ভোল্টেজটা আছে এটা। আপনার ইনপুট কাকে বলছেন এখানে? এই সেকশনটাকে ইনপুট বলছি না? বেস ইমিটার এইটাই তো ইনপুট। এই ইনপুট সাইডটাতে কে কে আছে? কারেন্ট আছে, ভোল্টেজ আছে, এই দুজনকে নিয়ে যে কার্ভটা হবে এটাই হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। এই ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা এই ধরনের দেখতে হবে। তাহলে আমরা এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে কি করব, ভাগ করব 0.2 0.4 0.6 এভাবে করে আমরা গ্রাফ আনবো। এইখানে যে কারেন্টটা ফ্লো হবে আই, এইটাকেও 2 4 6 8 10 মিলি অ্যাম্পিয়ার করে আমরা ভাগ করে নিব। তাহলে আইই ভার্সেস এই ভোল্টেজটা, আর এই ভোল্টেজকে কি নামে ডাকছি? বি অফ ইই না বলে আমরা বলছি বি অফ বিই। কেন? এটার একটা পা বেসে লাগানো আর একটা পা ইমিটারে লাগানো, এই জন্য কার কার মধ্যে লাগানো? ট্রানজিস্টরের বেস ইমিটার, এই জন্য এই ভোল্টেজের নাম হচ্ছে বেস ইমিটার, ভোল্টেজ অফ বেস ইমিটার। ওকে, তো ভোল্টেজ অফ বেস ইমিটার আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা ডায়োড, তাই না? এটা একটা ডায়োড না? বেস থেকে ইমিটার আসলে কি? এটা একটা ডায়োড, মানে পিএন জাংশন আছে। তো পিএন জাংশন সিলিকন ডায়োডের ক্ষেত্রে কত হয়? 0.7 ভোল্ট হলেই কাজ করে। এই জন্য 0, 0.2, 0.4 এ কাজ করে নাই, 0.6 এ কাজ করা শুরু করলো, 0.7 পাওয়ার সাথে সাথে এটা শাঁ করে কারেন্ট ফ্লো হওয়া শুরু করলো। ওকে, এটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করলো। কোনটার মধ্য দিয়ে? এই ইমিটারের মধ্য দিয়ে। এই ইনপুট সাইডের যে কার্ভ এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এইখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে, বি অফ সিবি 1 ভোল্ট, সিবি 10 ভোল্ট, সিবি 20 ভোল্ট, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এই কার্ভটা কেমন হবে? সোজা হবে নাকি একটু হেলানো থাকবে নাকি আরো একটু হেলানো থাকবে? এটা নির্ভর করবে হচ্ছে এই জায়গার ভোল্টেজের উপর। কার্ভ আঁকছি আমি এই দুইজনের, কিন্তু এই দিকে মানে আউটপুট সেকশনে ব্যাটারিটার ভোল্টেজ কত এটার উপর নির্ভর করছে কার্ভটা খাড়া হবে নাকি একটু হেলে থাকবে নাকি আর একটু এইভাবে থাকবে। সিবির মানটা মানে এই সিবি মানে কি? কালেক্টর থেকে বেস, এই দুই মাথায় যে ব্যাটারিটা লাগানো আছে দুই টার্মিনালে কে এটা, এই ব্যাটারির মানটা যদি 1 ভোল্ট হয় তাহলে কার্ভটা এইভাবে হেলানো থাকবে, 10 ভোল্ট হলে এইভাবে হেলানো থাকবে, আর যদি 20 ভোল্ট হয় তাহলে খাড়া থাকবে। এই বিষয়গুলো দিয়েই অ্যানালাইসিস করে এই কার্ভটা অঙ্কন করা হয়েছে। তো আপনাদের কখনো যদি কমন বেস অ্যাম্পলিফায়ারের ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অঙ্কন করা আসে তাহলে এই চিত্রটা এঁকে দিলেই হয়ে যাবে। হিয়ার আউটপুট কারেন্ট আইসি, তাহলে আউটপুট কারেন্ট আইসির মানটা কত? আইসি ইজ ইকুয়াল টু আলফা আইই প্লাস আই সিবি নট। ঠিক আছে, তাহলে বলতেছি কি এইখানে আমরা যদি আউটপুট কারেন্ট কেন বলছি, এই জিনিসটা আপনাদের মনে হতে পারে এটা তো ইনপুটে ঢুকছে, এটাকে আউটপুটে কেন বললাম? এটা না বের হয়, এটা কেন আউটপুট বলা দরকার? বাইরে আপনার মনে রাখতে হবে এই সেকশনটা হচ্ছে ইনপুট সেকশন, এই সেকশনটা হচ্ছে আউটপুট সেকশন। তাহলে আউটপুট সেকশন কোনটা? এই কালেক্টর এই সাইডটা। তাহলে এটা যেহেতু আউটপুট, তাহলে এই কারেন্টের নামটা কি হবে? আউটপুট কারেন্ট। ঠিক আছে, এটাই মনে রাখতে হবে। এটার কারেন্টের ডিরেকশন দেখে বলা যাবে না, আপনার সার্কিট দেখে বলতে হবে, ইনপুট সার্কিট আউটপুট সার্কিট। তো আউটপুট কারেন্ট আইসি, এই আইসিটা সমান সমান আলফা আইই প্লাস আই সিবি নট। এই জিনিসগুলো কি আমি বুঝিয়ে বলছি। আইই এর সাথে একটা আলফা যুক্ত করা, এই আলফাটা হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর ফর কমন বেস অ্যাম্পলিফায়ার। কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আমরা ওই যে বিভিন্ন ফ্যাক্টর ইউজ করি না, যেমন রো, বিটা, তারপর হচ্ছে রো, এই ধরনের অনেক কিছু ইউজ করি না, তারপরে কে, তারপরে এ, এই ধরনের অনেক ফ্যাক্টর বোঝানোর জন্য ইউজ করি না।
এই ধরনের কারেন্ট অ্যাম্পলিফায়ার কতটুক হচ্ছে তার যে রেশিও আমরা দেখবো আলফার মানটা কিভাবে বের করে। এই আলফা হচ্ছে কি কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। এই কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর কার জন্য? এটা কমন বেস অ্যাম্পলিফায়ারের জন্য, কমন বেস অ্যাম্পলিফায়ার বা সিবির জন্য। ঠিক আছে, আমরা যে কমন বেস অ্যাম্পলিফায়ার শিখছি সেটার জন্য। আইসিবি নট এই শব্দটা কিন্তু আপনারা সামনে অঙ্ক করার ক্ষেত্রে দেখবেন, ভিবি নট, ভিসিবি নট বা আইসিবি নট, এগুলোর মানে কি? আইসিবি নট, সি মানে কালেক্টর, বি হচ্ছে বেস, নট মানে কি কালেক্টর এবং বেস ছাড়া আর কে আছে? ইমিটার। কালেক্টর এবং বেস এই দুইজন ছাড়া আর কে আছে? ওই ব্যক্তিটা নট, মানে ওই ব্যক্তিটার মান হচ্ছে 0। কালেক্টরের মানও আছে, বেসের মানও আছে, সেটা ঠিক আছে, কিন্তু আরো তৃতীয় নাম্বার ট্রানজিস্টরের আরেকটা টার্মিনাল, তার নাম কি? তার নাম হচ্ছে ইমিটার। তাহলে ওই ইমিটার বেটায় কি হবে? 0 হবে। এই জন্য আইসিবি নট মানে কি কারেন্ট অফ কালেক্টর টু বেস, কারেন্ট অফ কালেক্টর টু বেস, এই সার্কিটের কারেন্ট, এই সার্কিটের কারেন্ট অফ কালেক্টর টু বেস when emitter terminal is open, current of collector to base or leakage current of collector to base when emitter terminal is open। ঠিক আছে, এই বিষয়টা দ্বারা এটা বুঝতে হবে। কিন্তু এই যে সিবি, এখন এখানে যদি ইবি থাকতো তাহলে ইমিটার টু বেস, বাকি কে? কালেক্টর নাই, যে থাকবে না সেই 0 হবে। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে হবে। এখন আলফা যে বললাম, আলফা দুই প্রকার, একটা হচ্ছে এসির ক্ষেত্রে আর একটা হচ্ছে ডিসির ক্ষেত্রে। ডিসির ক্ষেত্রে মানে কি, এই যে এই ভোল্টেজটা এটা কি ডিসি, তো এটা ডিসি না থেকে এখানে এসি ওয়েভ থাকতে পারতো না? আমাদের 12 ভোল্টের 24 ভোল্টের 220 ভোল্টের এসি থাকতে পারতো না এখানে? যদি এসি থাকতো তখন আলফা কি হতো? আর এখন যে ব্যাটারি লাগিয়ে ডিসি দিয়েছি, এখন আলফা কি হবে? দুইটা দুই রকম হবে। এই জন্যই এখানে লিখেছি আলফা ডিসি। আলফা ডিসি যদি হয় আইসি বাই আইই, মানে কালেক্টর কারেন্টকে, এইখানে কি কারেন্ট ঢুকছে সেটাকে এখানে যে কারেন্ট বের হচ্ছে সেটা দ্বারা যদি ভাগ করা হয়, আইসি কে যদি আইই দ্বারা ভাগ করা হয়, তখন যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে আলফা ডিসির মান। নরমালি এটাকে আলফা নামে আমরা ডাকবো। কিন্তু যদি এটা এসি হয়, মানে এখানে ব্যাটারি না থেকে যদি এসি ওয়েভ যদি থাকে, তখন আবার ডেল আইসি বাই ডেল আইই। আইসি বাই আইই ঠিক আছে, কিন্তু সামনে একটা ডেল, মানে পরিবর্তন, আইসির পরিবর্তন বাই আইর পরিবর্তন বলে আমাদেরকে ডাকতে হবে। মনে রাখতে হবে ওই ক্ষেত্রে বি অফ সিবি হচ্ছে কনস্ট্যান্ট, মানে এই যে এই ভোল্টেজটা এটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। কিসের ক্ষেত্রে? এসির ক্ষেত্রে। এটা কনস্ট্যান্ট থাকলেই তখনই এই মেজারমেন্টটা সঠিক হবে। তা আমরা যাই হোক এসি পড়ার সময় আরো বিস্তারিত শিখবো এটা। তা আপাতত যেটা আমাদের দেখার মূল বিষয় সেটা আমরা দেখলেই হবে আর কি। আর ইনপুট রেজিস্ট্যান্স কি হবে? ইনপুট রেজিস্ট্যান্স আর আই ইজ ইকুয়াল টু ডেল ভোল্টেজ অফ বিই বাই ডেল আইই, বি অফ সিবি কনস্ট্যান্ট। আপনারা এখানে খেয়াল করেন, এই যে ইনপুট সাইড, এই ইনপুট সাইডে আপনার এই যে ব্যাটারি, ব্যাটারিটার নাম কি? বিইই, তাই না? আসলে আমরা এখানে কোনো রেজিস্টর নাই বলে বিইই সরাসরি এই দুই মাথায় চিন্তা করতে পারতেছি। তাহলে চিন্তা করেন তো এইখানের দুই মাথার ভোল্টেজটা কত? এই ভোল্টেজটার নাম কি বলবো? ভোল্টেজ অফ বিই, তাই না? বেস ইমিটার ভোল্টেজ বা ভোল্টেজ অফ ইবি, যাই বলেন, ইমিটার বেস ভোল্টেজ যাই বলেন না কেন, বিই অথবা ইবি কার? এই দুই মাথার ভোল্টেজ। আচ্ছা, এই ভোল্টেজকে যদি কারেন্ট দ্বারা ভাগ করা হয়, এইখানের যে কারেন্ট বি বাই আই, এখানের কারেন্ট কি? আইই। তাহলে এটা কোথায় হলো? ইনপুট সাইডে, তাই না? ইনপুট সাইডের ভোল্টেজকে ইনপুট সাইডের কারেন্ট দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে ইনপুট সাইডের রেজিস্ট্যান্স বের হয়। এই জন্য ইনপুট রেজিস্ট্যান্স আর আই সমান সমান ভোল্টেজ বাই কারেন্ট, আর কিচ্ছু না। কিন্তু আপনারা এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে আর আই সমান সমান কি? ভোল্টেজ অফ বিই ডিভাইড বাই আইই। এখন এটা এসির ক্ষেত্রে তো, এই জন্য ওই সামনে দুইটা ডেল লাগিয়ে দিয়েছি পরিবর্তন বোঝানোর জন্য। তখন বি অফ সিবি কনস্ট্যান্ট থাকবে। এসির ক্ষেত্রে কিন্তু আউটপুট সাইডটা কনস্ট্যান্ট রেখে এই কাজটা করতে হবে।
আউটপুট রেজিস্ট্যান্স, এখন আউটপুট সাইডের রেজিস্ট্যান্স কত, এই আউটপুট সাইডের রেজিস্ট্যান্স কত, এই জায়গায় রেজিস্ট্যান্স কিভাবে মাপে, খুব ইজি তো, এই দুই টার্মিনালের ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট। তো দুই টার্মিনালের ভোল্টেজ কি, ভোল্টেজ অফ বি সি, বেস থেকে কালেক্টর বা সিবি যাই বলেন না কেন, ডিভাইড বাই এই কারেন্টটা আইসি, হইলে এই আউটপুট সেকশনের রেজিস্ট্যান্স R0 বের হয়ে যাবে, আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন এটা যেহেতু এসি, এসির ক্ষেত্রে এটা হয়ে যাবে ডেল, এটা হয়ে যাবে ডেল। তো আউটপুট যখন মাপবো, ইনপুটের এই ব্যাটারিটা কনস্ট্যান্ট থাকতে হবে, ইনপুটের এই ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। এই জন্য আমরা লিখবো এই ভোল্টেজের নাম কি, বিই ভোল্টেজ, ভোল্টেজ অফ বিই কনস্ট্যান্ট, এই শব্দটা লিখে দিব। মানে ইনপুটে হিসাব করলে আউটপুটের এই ব্যাটারি কনস্ট্যান্ট থাকবে, আউটপুট হিসাব করলে ইনপুটের এটা কনস্ট্যান্ট থাকবে। এই যে বি অফ সিবি ডিভাইড বাই ডেল আইসি। ঠিক আছে, তখন ও সরি ভুল বলছি, এই এই ভোল্টেজটা কনস্ট্যান্ট না, আউটপুট রেজিস্ট্যান্স বের করার সময় আউটপুট কারেন্টটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, মানে আইই কনস্ট্যান্ট হবে, ব্যাটারি ভুলে বলে ফেলছে, আইই কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, কারেন্ট আউটপুট সাইড যখন হিসাব করব তখন আউটপুটের কারেন্টটা, এই ইনপুটের কারেন্টটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই জন্য আমরা লিখেছি কি, আইই কনস্ট্যান্ট। এখন আসেন, এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, কমন বেস অ্যাম্পলিফায়ারের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আউটপুটে আমরা কি দেখতে পাচ্ছি, আউটপুট সেকশন, চিন্তা করে দেখেন আউটপুট সেকশন, এই যে আউটপুট সেকশন কাকে কাকে নিয়ে কাজ করতে হবে, ভোল্টেজ অফ সিবি আইসি, এই দুইজনের কার্ভ, ভোল্টেজ অফ কালেক্টর থেকে বেস, ভোল্টেজ অফ সিবি এবং আইসির কার্ভ। দেখুন ভোল্টেজ অফ সিবি আর এটা কি আইসি, এই দুইজনকে দিয়ে যে কার্ভটা হবে এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। এই কার্ভে আমরা দেখব যে যখন আই এর মান, আউটপুট যখন হিসাব করব তখন আইই কে কনস্ট্যান্ট রাখতে হবে, বলেছি না কিছুক্ষণ আগেই তো দেখলাম। এই যে এইখানে এই যে আউটপুট যখন হিসাব করব তখন এই আইই কি হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। তো আই এর মান যদি কনস্ট্যান্ট রাখি, তো এখানে আপনারা খেয়াল করে দেখেন আই এর মান যখন 0 হবে, মানে আই এর ভ্যালুটা যখন 0 হবে তখন কার্ভটা হবে একদম এখানে, আই এর মানটা যখন 1 হবে কার্ভটা এখানে হবে, আই এর মান 2 হলে কার্ভটা এরকম হবে, এইভাবে 5 যদি হয় তাহলে কার্ভটা এরকম হবে। মানে ইনপুট কারেন্টটা আই এর মানটা কত তার উপর নির্ভর করছে কার্ভটা কোথায় যাচ্ছে। কারণ আইই যদি কমে তাহলে আইসি কমতে বাধ্য, কারণ আমরা জানি কি যে কমন বেস অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে হোক, যেটার ক্ষেত্রে হোক, আইসি অলমোস্ট ইকুয়াল টু আইই, এটা আমরা সবাই জানি তাই না। তাহলে আইই যদি 0 হয় তাহলে আইসির মান, এই আইসি কি বাড়তে পারে, আইসির মানও 0 থাকবে। এখন আইই যদি 1 হয় আইসিও 1 থাকবে, এটা যদি 2 হয় আইসিও 2 থাকবে। এই জন্য আইই কে কততে ফিক্সড করেছি, কততে কনস্ট্যান্ট করেছি তার উপর নির্ভর করবে আইসির এই মানগুলো কোথায় যাচ্ছে। ঠিক আছে, তো এইখানে এই কার্ভ দ্বারা আমরা যেটা বুঝবো যে রিজিয়ন গুলো আমরা একটু চিনবো, অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন এবং কাট অফ রিজিয়ন। এখানে আপনারা খেয়াল করে দেখেন এই রিজিয়নটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন, এই রিজিয়নটাকে বলা হয় অ্যাক্টিভ, মানে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয়েছে এই রিজিয়নটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন, আর এই নিচের যে রিজিয়ন এটাকে বলা হয় কাট অফ রিজিয়ন। এখন আপনারা বলবেন এটা আমরা কোত্থেকে পেয়েছি, মনে রাখবেন ট্রানজিস্টরের, এই যে ট্রানজিস্টরের এই সাইডটা কি ফরওয়ার্ড, এটা কি রিভার্স। তো ইনপুট সাইডকে ফরওয়ার্ড, আউটপুট সাইডকে যদি রিভার্সে রাখা হয় তাহলে ট্রানজিস্টর অ্যাক্টিভ মুডে থাকে, অ্যাক্টিভ রিজিয়নে থাকে। ঠিক আছে, ইনপুট সাইড ফরওয়ার্ড, আউটপুট সাইডকে রিভার্সে রাখলে ট্রানজিস্টর থাকে অ্যাক্টিভ রিজিয়ন। ইনপুটকে ফরওয়ার্ড, আউটপুটকেও যদি ফরওয়ার্ড করে দেয়া হয়, মানে এই ব্যাটারিটাকে যদি উল্টিয়ে দেয়া হয়
তখন ট্রানজিস্টরটা আরো দ্রুত চালু হয়ে যাবে। এই জন্য এই মুডকে বলা হয় স্যাচুরেশন মুড। স্যাচুরেশন, তাহলে স্যাচুরেশন মুডে নিতে গেলে কি করতে হবে, এই ব্যাটারির ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে হবে। মাইনাস এদিকে লাগানো, প্লাস এদিকে লাগানো, তো উল্টিয়ে এদিকে প্লাস এদিকে মাইনাস করে দিতে হবে, মানে ব্যাটারিকে উল্টিয়ে দিলেই ফরওয়ার্ড ফরওয়ার্ড হয়ে যাবে, আর এটা কি স্যাচুরেশন মুডে চলে আসবে। আর যদি এটাকে যদি রিভার্স করে দেয়া হয়, এটাকেও যদি রিভার্সে রাখা হয়, তাহলে কি হবে, কাট অফ মুডে থাকবে। কাট অফ মানে সে কোনো কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝবো যে অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন এবং কাট অফ রিজিয়ন, এই তিনটা জিনিস আমরা একটা বুঝার চেষ্টা করব। তাহলে খেয়াল করে দেখেন, বি অফ সিবি, এই যে আউটপুটের যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাকে যদি নেগেটিভের দিকে নেওয়া হয়, এই যে দেখুন -1 -2, তাহলে নেগেটিভ মানে কি, ব্যাটারিটাকে উল্টিয়ে দেওয়া না। -1 যে কথা, +1 তো একই কথা না। +1 হলে এখন আমরা রিভার্স বায়াসে দিয়েছি, রিভার্সেই থাকবে। যদি ফরওয়ার্ড করে দিতে চাই তাহলে ব্যাটারি উল্টানো না। এই যে দেখুন -1 যদি আমরা কখনো করে দিই, তখন ব্যাটারিটাকে উল্টাই দিলে কি হবে, আগে উপরেরটা তো ফরওয়ার্ড আছে, নিচেরটাও ফরওয়ার্ড হয়ে গেলে ফরওয়ার্ড ফরওয়ার্ড, তখন এই স্যাচুরেশন রিজিয়নে চলে আসবে। ঠিক আছে, আর নিচের দিকে চিন্তা করেন, এটা কাট অফ কেন, এই নিচের এই মানটা কাট অফ কেন? কাট অফ এই জন্য যে যদি আপনার এটা ফরওয়ার্ড অথবা রিভার্স যাই থাকুক না কেন, এই মানটা যদি নিচের দিকে হয়, মানে এটা আমরা যদি আঁকতে আঁকতে আরো নিচের দিকে যদি নিয়ে যাই, এইভাবে যদি নিচের হয় -1 -2, এই আইসির মানটা যদি উল্টা হয়ে যায়, ঠিক আছে, তাহলে এই নিচের এই জোনে চলে আসবে না, তখন এই জোনটা হচ্ছে কি কাট অফ জোন, মানে রিভার্স বায়াস জোন আর কি। তো আমরা এত কিছু বোঝার দরকার নেই, সহজ কথায় এই গ্রাফটা এঁকে দিতে পারলেই চলবে পরীক্ষার খাতায়। শুধু আমরা একটু বুঝবো এখান থেকে যে এখানে তিনটা রিজিয়ন আছে ট্রানজিস্টরের, অ্যাক্টিভ, স্যাচুরেশন, কাট অফ। অ্যাক্টিভ মানে হচ্ছে যে কি, একটা ফরওয়ার্ড, ইনপুটটা ফরওয়ার্ড, আউটপুট রিভার্স। স্যাচুরেশন মানে হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড। কাট অফ মানে হচ্ছে রিভার্স রিভার্স অথবা রিভার্স ফরওয়ার্ড, মানে প্রথমটা ইনপুটটা রিভার্সে থাকলেই কাট অফ। এই কথাগুলো এখানে বলেছি যে ইন অ্যাক্টিভ রিজিয়ন দ্য বেস ইমিটার মানে হচ্ছে ইনপুট জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস, এন্ড দ্য কালেক্টর বেস মানে আউটপুট জাংশন ইজ রিভার্স বায়াস। ইন স্যাচুরেশন both of the junction are forward bias, whereas in cutoff both are reverse bias. ঠিক আছে, এই কথাগুলোই বলেছি। The common base configuration is usually used for, এই common base নিয়ে যে কথা বললাম, এটা কিসের জন্য ব্যবহার করা হয়, usually used for voltage amplification। সাধারণত আমরা যে অ্যাম্পলিফায়ার তৈরি করি, গান শুনি, বিট বাড়িয়ে গান শুনি, আওয়াজ বড় করি, এই ধরনের অ্যাম্পলিফায়ার বানাতে এই আজকের যে আমরা পড়লাম কমন বেস অ্যাম্পলিফায়ার, সেটা ব্যবহার করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে গানটাকে বড় করে রে বাবা, দেখাবো, ধৈর্য ধরেন, আজকের ক্লাসে আছে কিভাবে গান টান বড় করব, সেটা আমরা একটু দেখে নিব আর কি। দুই নাম্বার, এটা কোনো কাজের না, বে কাজের, কিন্তু থিওরিতে আছে বলে পড়তে হচ্ছে। এটা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন, এটা কেউ ব্যবহার করে না এখন, এটা কোনো কাজে আসে না, গবেষণা পর্যায়ে হয়তো লাগতে পারে, ঠিক আছে, কিন্তু বাস্তবে এটা কোনো কাজ করে না, মানে কেউ কাজ করে না আর কি এটা নিয়ে। এটা হচ্ছে কমন কালেক্টর। দেখুন এই যে কালেক্টর, ট্রানজিস্টরের যে কালেক্টর টার্মিনাল, এটা ইনপুট সাইড আউটপুট সাইড উভয়ের জন্য কমন, এই জন্য এটা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন। তাহলে এইখানের যে আউটপুট কারেন্ট, খেয়াল করবেন যে বেসে যখন আপনি ভোল্টেজ দিবেন বা ট্রিগার দিবেন, তখন কালেক্টর থেকে কারেন্ট ঢুকে ইমিটার দিয়ে বের হয়ে এইভাবে করে এই সার্কিটটা এখানে কমপ্লিট করবে। আমি কারেন্টের ডিরেকশন গুলো দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি বলেন এই যে আউটপুটে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম কি, আইই কারেন্ট। এই আইই কারেন্টটা সমান কি, আইই সমান সমান হচ্ছে গামা আইবি প্লাস আইসিই নট। বলেন তো সিই নট দ্বারা কি বুঝায়,
ট্রানজিস্টরের তিনটা টার্মিনাল, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে ই, আরেকজন যে আছে সে হচ্ছে জিরো বা নট, আরেকজন কে বেস। বেস জিরো মানে বেস কারেন্ট 0 অ্যাম্পিয়ার। তাহলে বেস টার্মিনালটা যদি ওপেন করা হয় ওই অবস্থায় এই সার্কিটের ভিতর দিয়ে মানে কালেক্টর থেকে ইমিটারের দিকে যে কারেন্টটা যাবে তার নামই হচ্ছে আইসিই নট। ঠিক আছে, এই আইসিই নট বা রিভার্স স্যাচুরেশন কারেন্টও বলতে পারেন, প্লাস গামা আইবি ইজ ইকুয়াল টু হচ্ছে এই আইই। এটা কিসের ক্ষেত্রে? কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে। আর গামাটা কি? কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ফর কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার। তাই বললাম কি আইসিই নট মানে কি? কালেক্টর টু ইমিটার লিকেজ কারেন্ট উইথ বেস টার্মিনাল ওপেন কন্ডিশন। ওকে, আমরা 4 নাম্বার পেজে চলে আসলাম। তাহলে কমন কালেক্টরের ক্ষেত্রে গামা ডিসি ইজ ইকুয়াল টু কি? আইই বাই আইবি। আইই সেটা কি? আইইটা হচ্ছে আউটপুট, আউটপুট কারেন্ট, আইবি মানে বেস কারেন্ট। ঠিক আছে, তাহলে আইই বাই আইবি হচ্ছে কি? গামার মান। তাহলে গামা এসি ক্ষেত্রে কি হবে? ডেল আইই বাই ডেল আইবি হবে, জাস্ট শুধু ডেল একটা চলে আসবে, তখন বি অফ সিই কনস্ট্যান্ট থাকবে। দিস টাইপ অফ কনফিগারেশন ইজ নট ইউজুয়ালি ইউজড। এটা তেমন একটা লাগে না, তারপরে কখনো যদি লেগে যায় পরীক্ষার খাতায়, সেজন্য আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আসেন কমন ইমিটার কনফিগারেশন। সবচেয়ে বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটা কনফিগারেশন হচ্ছে কমন ইমিটার কনফিগারেশন। এই জন্য আমি শেষে রেখেছি, শুরুতে রাখতে পারতাম, কিন্তু শেষে রাখার কারণ হচ্ছে এটা নিয়ে আমাদের সামনের সকল ধরনের পড়ালেখা অগ্রসর হবে। কমন ইমিটার মানে ইমিটার ইনপুট সাইড আউটপুট সাইড উভয়ের জন্য কমন। এই কনফিগারেশনটার আউটপুট কারেন্ট আইসি মানে আউটপুটের দিকে সেকশনের যে কারেন্ট, এই আইসিটা সমান সমান হচ্ছে বিটা আইবি প্লাস আইসিই নট। আপনারা সবই চিনেন বিটা কি জিনিস। বিটাও কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর ফর কমন ইমিটার কনফিগারেশন, এন্ড আইসিই নট মানে হচ্ছে যে কালেক্টর টু ইমিটার লিকেজ কারেন্ট উইথ বেস টার্মিনাল ওপেন। ঠিক আছে, তাহলে বিটা ডিসির মানটা কিভাবে নির্ণয় করা হয়? আইসি বাই আইবি মানে বিটার মান আর কি, আপনারা যে বিটার মান বের করেন আইসি বাই আইবি, সেই এটাই হচ্ছে বিটা ডিসি। আর এসির ক্ষেত্রে ডেল আইসি বাই ডেল আইবি হবে, তখন বি অফ সি এটা কনস্ট্যান্ট থাকবে। ইনপুট রেজিস্ট্যান্স, কিছুক্ষণ আগে যে কমন বেসের ক্ষেত্রে যেরকম দেখিয়েছি ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স একদম সেম। ইনপুট সাইডের ভোল্টেজ এবং কারেন্টের ভাগফলটা ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট সাইডের ভোল্টেজ এবং কারেন্টের ভাগফলটাই আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইনপুট সাইডের রেজিস্ট্যান্স বের করার সময় আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, আউটপুটটা বের করার সময় ইনপুটের কারেন্টটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ইন কমন ইমিটার মোড আইসি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? বিটা আইবি। এটা তো আমরা সূত্রে শিখেছি, এখন আমরা নতুন করে আবার শিখবো যে আইসির মানটা বিটা আইবির সমান। এটা কোত্থেকে এসেছে? ওই যে আমরা জানি বিটা সমান সমান কি? বিটা সমান সমান আইসি বাই আইবি, তাই না? আইসি বাই আইবি। তাহলে এখান থেকে আইসির মান করলে কি হয়? বিটার সাথে আইবিটাকে গুণ করে দিলে আইসি সমান সমান বিটা আইবি, এখান থেকে এসেছে। ঠিক আছে, তাহলে আইই সমান সমান কি? আইই সমান সমান হচ্ছে আইসি প্লাস আইবি। এটা সবার ক্ষেত্রে সত্য যে আইই সমান সমান আইসি প্লাস আইবি, যেটা কিনা আইবির মানটা অনেক ছোট বলে আইই যা আইসি ও তা বলে ধরে নেওয়া হয়, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু। ঠিক আছে, এখন আসেন ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ আর আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা। এটা কিন্তু কার জন্য? কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কমন বেসের জন্য, আর এটা হচ্ছে কমন ইমিটারের জন্য। একদম সেম কমন বেসের মতোই, শুধু এইখানের আউটপুট যে ভোল্টেজটা সেটা কনস্ট্যান্টটা উল্টা হবে। যদি আউটপুট ভোল্টেজ কম থাকে তাহলে এইটা স্ট্রেট হবে, আউটপুট ভোল্টেজ যত বাড়বে এই জিনিসটা তত কি হবে? ইনক্লাইন হতে থাকবে। ওকে, এটাই হচ্ছে পার্থক্য, জাস্ট এটা উল্টা। আগের এটা কি ছিল? ভোল্টেজ বাড়লে খাড়া হতো, এখন ভোল্টেজ কমলে খাড়া হবে, এই হচ্ছে পার্থক্য। আর এই জায়গায় কি পার্থক্য আছে? কাট অফ যে মুডটা, এই মুডটা একটু উপরে উঠে থাকবে। এই যে এই জোনটাকে বলা হয় কাট অফ মুড। এটা উপরে উঠার কারণ আছে, যদি আপনি এই ট্রানজিস্টরে মানে যদি আউটপুটে বি অফ সিই তে যদি ভোল্টেজ দেন, ভোল্টেজ বাড়ার সাথে সাথে তার ভিতর দিয়ে একটা লিকেজ কারেন্ট প্রবাহিত হতে থাকবে। কমন ইমিটার মোডের ক্ষেত্রে আমরা যে চিত্রটা দেখেছিলাম কিছুক্ষণ আগে, আবার দেখি,
এই যে এই মুডের ক্ষেত্রে দেখুন এই ভোল্টেজটা বা এই ব্যাটারির মানটা যদি বাড়াতে থাকেন তখন এর ভিতর দিয়ে একটা লিকেজ কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে? এটার ভিতর দিয়ে প্লাস থেকে এইভাবে করে এই ট্রানজিস্টরের ভিতর দিয়ে মেইন কারেন্ট না, একটা লিকেজ কারেন্ট প্রবাহিত হতে থাকবে। এই বেসে ভোল্টেজ দিলে না অন হবে, অন হওয়ার আগেই এই ব্যাটারির ভোল্টেজ বাড়লে এটার ভিতর দিয়ে একটা লিকেজ কারেন্ট যেতে থাকবে। এই লিকেজ কারেন্টটাই হচ্ছে এই যে এটা এই নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিকেজ কারেন্টের লাইন। দেখেন বেস জিরো, আইবির মান জিরো, মানে আপনি আইবি তে বেসে কোনো কারেন্ট দেন নাই, এই যে এই বেসে কোনো কারেন্ট দেন নাই, বেসে কোনো ভোল্টেজ দেন নাই, এই জায়গাটা কাটা। এই ওপেন থাকা সত্ত্বেও, বেস কারেন্ট জিরো থাকা সত্ত্বেও এই ব্যাটারির মানটা বড় হলে এটার ভিতর দিয়ে একটা লিকেজ কারেন্ট যেতে থাকবে। এই জন্যই এই আইবি যখন জিরো থাকবে তখনও এটার একটা আমরা মান দেখতে পাই, একটা কারেন্টের উচ্চতা দেখতে পাই, কারেন্টের একটা মান দেখতে পাই। এই মানটাকে বলা হয় আইসিই নট। মানে কি, কালেক্টর থেকে ইমিটারের দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, লিকেজ কারেন্টটা যখন জিরো, মানে বেস টার্মিনালটা মান জিরো থাকবে, ঠিক আছে? এই কাট অফ রিজিয়ন, এটা যদিও কাট অফ রিজিয়ন, ট্রানজিস্টরটা অন হয় নাই, ওই রিজিয়নেই এই ঘটনাটা ঘটবে। এই রিজিয়নটার নাম হচ্ছে কাট অফ রিজিয়ন। আর বেস কারেন্টের মান যদি 10 মাইক্রো, 20 মাইক্রো, 30 মাইক্রো, 40, 50 এইভাবে কারেন্টের মান যত বাড়াবেন তখন আপনার এই স্যাচুরেশনের মানটাও, এই কার্ভটাও তত উপরের দিকে উঠতে থাকবে। আর কালেক্টর কারেন্ট আইসির মানটা মিলি অ্যাম্পিয়ারে, এগুলো মিলি অ্যাম্পিয়ারে তত বাড়তে থাকবে, কারণ বেস কারেন্টকে বাড়ালে আপনার কালেক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা বেড়ে যাবে। এইভাবে এখানেও তিনটা মুড থাকে, একটা স্যাচুরেশন, একটা অ্যাক্টিভ, একটা কাট অফ মুড। আগের মতোই, কখন স্যাচুরেশন, কখন কাট অফ, কখন অ্যাক্টিভ, একদম আগের মতোই ঠিক থাকবে। তবে মনে রাখতে হবে এই যে কার্ভটা এটা আগে সোজা ছিল, এখন কিন্তু একটু ইনক্লাইন করে এইভাবে করে বড় হবে, ঠিক আছে, একটু বাঁকা হবে। এই হচ্ছে ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ ফর কমন ইমিটার মোডের ক্ষেত্রে। তো এখানে আমি হাবিজাবি বহু কথা লিখেছি, আপনারা পড়ে নেবেন, তারপর আমি একবার রিডিং করি। দ্য ট্রানজিস্টর অপারেটস ইন অ্যাক্টিভ রিজিয়ন when the base emitter input junction is forward bias। আগের মতোই কথা লিখেছি আর কি, যখন ইনপুট টার্মিনালটা ফরওয়ার্ড, আউটপুট টার্মিনালটা রিভার্স হবে, তখন সে কি করবে, অ্যাক্টিভ রিজিয়নে কাজ করবে। অ্যাক্টিভ রিজিয়ন দ্য কালেক্টর কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য বেস কারেন্ট। কালেক্টর কারেন্টের সাথে বেস কারেন্টটা তখন প্রপোর্শনে থাকবে, মানে একটা বড় হলে আরেকটাও বড় হতে থাকবে। and the transistor acts as an amplifier। তাহলে অ্যাক্টিভ রিজিয়নে কেন আমরা অ্যাক্টিভ রিজিয়নে কাজ করাবো? ট্রানজিস্টর মনে রাখবেন অ্যাক্টিভ রিজিয়নে রেখে আমরা যদি অপারেট করাই, তাকে যদি অ্যাম্পলিফায়ার মানে সাউন্ড বাড়ানো, ভোল্টেজ বাড়ানো, কম থেকে বেশি, বেশি থেকে কম, এইভাবে যদি অ্যাম্পলিফিকেশনের কাজে আমরা যদি ইউজ করি, তখন তাকে এই অ্যাক্টিভ রিজিয়নে রেখে ইউজ করতে হবে। দ্য ট্রানজিস্টর অপারেট ইন স্যাচুরেশন। ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে কাজ করবে, রিজিয়নে কাজ করবে when the both junction are forward bias। যখন দুইটাকেই ফরওয়ার্ড করবেন তখন সে স্যাচুরেশন মোডে কাজ করবে। ইন স্যাচুরেশন রিজিয়ন দ্য ট্রানজিস্টর কন্ডাক্ট এ হাই কালেক্টর কারেন্ট উইথ এ লিটল কালেক্টর ইমিটার ভোল্টেজ। সামান্য বি অফ সিই পেলেই সে কি করবে, যে তার ভিতরে কন্ডাকশনটা অন করে দিবে এবং সে কালেক্টর, প্রচুর কালেক্টর কারেন্ট তার ভিতর দিয়ে প্রবাহিত হবে স্যাচুরেশন মোডে। আমরা এগুলো সুইচ হিসেবে ব্যবহার দেখলে ক্লিয়ার হয়ে যাব বিষয়গুলা। দিস ইজ রেফার টু লজিক্যাল অন অর ক্লোজ সুইচ। তার মানে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে যখন ব্যবহার করি তখন ট্রানজিস্টর কোন মুডে থাকে? প্রশ্নকর্তা আপনাকে প্রশ্ন করবে, একদম নির্দ্বিধায় উত্তর দিয়ে দিবেন। ট্রানজিস্টরকে যদি সুইচ হিসেবে ব্যবহার করতে চাই তখন ট্রানজিস্টর স্যাচুরেশন মুডে থাকে। স্যাচুরেশন মুড মানে ইনপুটও ফরওয়ার্ড, আউটপুটও ফরওয়ার্ড। ট্রানজিস্টরকে যখন অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করব তখন ট্রানজিস্টর কোন মুডে থাকে? ট্রানজিস্টর তখন অ্যাক্টিভ মুডে থাকে। তার মানে হচ্ছে ইনপুটে ফরওয়ার্ড, আউটপুটে রিভার্স। ট্রানজিস্টরকে যখন অফ সুইচের নেই, অফ সুইচ মানে বন্ধ হিসেবে কাজ করাতে চাই তখন কোন মুডে থাকে? তখন কাট অফ মুডে থাকে, ইনপুটও রিভার্স, আউটপুটে রিভার্স। In cut-off region, the both of junction are reverse bias. In this case, a small leakage current IC not flow from collector to emitter। কিছুক্ষণ আগে দেখিয়েছি যে কাট অফ রিজিয়নে কি করে, খুব সামান্য কারেন্ট ফ্লো হয় কালেক্টর টু ইমিটারের দিকে। দিস ইজ রেফার টু লজিক্যাল অফ অর ওপেন সুইচ। তখন এটা ওপেন সুইচ হিসেবে কাজ করে।
common emitter configuration are widely used in power amplifier as an electronic switch for following characteristics. এই বৈশিষ্ট্যের জন্য এই কমন ইমিটার কনফিগারেশনটাকে সাধারণত এই নিম্নোক্ত বৈশিষ্ট্যের জন্য আমরা কি করি, সবচেয়ে বেশি ইলেকট্রনিক সুইচ এবং অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করি। কি কি বৈশিষ্ট্য? হাই ভোল্টেজ এন্ড কারেন্ট গেইন, এটার গেইন খুব ভালো। গেইন মানে কি? অর্জন করা, তাই না? সে এই জিনিসটা গেইন করেছে, অর্জন। 10 টাকা দিলাম 100 টাকা পেলাম, ঠিক আছে? তো কি ছিল? ডেস্টিনি, ইউনিপে, স্পিক এশিয়া, কি কি ছিল না? 100 টাকা দিবেন 10,000 টাকা পাবেন, এই ধরনের। গেইন কতটুক পেলাম, আমি কি ইনভেস্ট করলাম, কত বেশি পেলাম, তাহলে হাই গেইন। ভোল্টেজ এবং কারেন্ট গেইন খুব ভালো। আপনি যদি ভোল্টেজ কম দেন বেশি পাবেন, ঠিক আছে? কারেন্ট কম দিলে কারেন্ট বেশি পাবেন। এই জিনিসটা কোথায় পাওয়া যাচ্ছে? এই ট্রানজিস্টর দিয়ে পাওয়া যাচ্ছে। মনে রাখবেন কিন্তু পাওয়ার কিন্তু গেইন হবে। ভোল্টেজ বাড়লে কারেন্ট কিন্তু কমে যাবে, আবার কারেন্ট বাড়লে ভোল্টেজ কিন্তু কমে যাবে, ঠিক আছে? এটা ভেবে আবার স্বপ্ন দেখবেন না, তাহলে সামান্য উৎপাদন করে তো এটাকে ট্রানজিস্টর দিয়ে মেগা মেগা করে ফেলতে পারবেন না। পাওয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে? ভেরি হাই পাওয়ার গেইন, ঠিক আছে? এখন বলতেছে হাই পাওয়ার গেইন, এখানে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা বেসিক্যালি হচ্ছে অডিও পাওয়ার বলি আর কি। আমরা দেখবো এই বিষয়গুলো যখন আমরা এই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি বুঝবো, পুশফুল অ্যাম্পলিফায়ার বুঝবো, তখন এই বিষয়গুলো বুঝবো। মডারেট ইনপুট টু আউটপুট ইম্পিডেন্স রেশিও, ঠিক আছে? ইম্পিডেন্স রেশিও মানে ইনপুটের ইম্পিডেন্স, আউটপুটের ইম্পিডেন্স, বা ইনপুটের রেজিস্ট্যান্স, আউটপুটের রেজিস্ট্যান্স, এই দুইটার রেশিওটা মোটামুটি মডারেট, কাছাকাছি থাকে। এই জন্য এটা আমরা ওয়াইডলি ব্যবহার করি। কখনো প্রশ্ন যদি আসে ওয়াই কমন ইমিটার কনফিগারেশন আর ওয়াইডলি ইউজ ইন ইলেকট্রনিক্স সার্কিট অর ইলেকট্রনিক্স সিস্টেম, তখন এই জাস্ট 3টা লাইন লিখে দিলেই আপনারা হয়ে যাবে। এখন আমরা কিছু শত্রু শিখবো। শত্রু কেমন? অঙ্ক করার সময় শত্রুগুলো লাগবে না? এই শত্রুগুলো হচ্ছে এগুলা। আলফা ইজ ইকুয়াল টু কি? বিটা বাই বিটা প্লাস 1, বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। এটা সবাই জানে, তারপর আমি লিখে দিয়েছি। এখন কিছু প্রশ্ন। ট্রানজিস্টর বায়াসিং কি? অনেকে বলবে ট্রানজিস্টর বায়াস, এই বায়াস জিনিসটাই বা কি? এটাই তো বুঝি না। কিন্তু বুঝি না ঠিক, কাউকে বলিও না, কারণ শরম লাগে তো। সবাই তো এখন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে গেছি, কেউ ডিপ্লোমা পাস করেছি, কেউ বিএসসি পাস করেছি। এখন এই সামান্য বায়াসিং শব্দটা, ট্রিগার শব্দগুলো যদি না বুঝি, তখন তো কেউকে জিজ্ঞাসা করলে তো শরম করে, তাই না? এখন শিখে নেন বায়াসিং জিনিসটা। যারা জানেন তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলছি। দ্য বায়াসিং অফ এ ট্রানজিস্টর মিনস, এটা দ্বারা কি বুঝায়? টু প্রোভাইড ডিসি ভোল্টেজ। আর কিচ্ছু না রে ভাই, ডিসি ভোল্টেজ দেওয়াকেই বলা হয় কি? বায়াসিং। টু প্রোভাইড ডিসি ভোল্টেজ টু ইটস টার্মিনাল। তাহলে এটা টার্মিনালের মধ্যে ডিসি ভোল্টেজ দেয়াকেই বলবো আমরা কি? বায়াসিং। ইন অর্ডার টু অপারেট ইট ইন এ ডিজায়ার্ড রিজিয়ন। আমরা কোন রিজিয়নে এটাকে অপারেট করতে চাই? কি অ্যাম্পলিফায়ার বানাতে চাই, নাকি সুইচ হিসেবে ব্যবহার করতে চাই? কিভাবে ব্যবহার করতে চাই তার উপর ডিপেন্ড করে পজিটিভ ভোল্টেজ দিব না নেগেটিভ ভোল্টেজ দিব, কি দিব, এই ভোল্টেজ দেওয়ার নামই হচ্ছে কি? বায়াসিং। ইন এ ডিজায়ার রিজিয়ন অর পয়েন্ট অফ দিস ক্যারেক্টারিস্টিক কার্ভ অনুযায়ী আমরা কি স্যাচুরেশন, নাকি অ্যাক্টিভ, নাকি কাট অফ, কি হিসেবে ব্যবহার করতে চাই, তার জন্য ডিসি ভোল্টেজ দেওয়ার নামই টার্মিনালে বায়াসিং। ডিসি লোড লাইন, এই ডিসি লোড লাইন জিনিসটা কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্রানজিস্টরে। এটা বুঝার আগে এই জিনিসটা আমরা আগে একটা চিত্র বুঝে আসি। এই সেই জিনিস, কিচ্ছু না, একদম সিম্পল একটা জিনিস। আমরা আগে চিত্রটা একটু দেখি। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, ফিডব্যাক বায়াস অ্যাম্পলিফায়ার এর চিত্র। এখানে কি দেখা যায়? যে একটা এনপিএন ট্রানজিস্টর এর ইনপুটে কালেক্টরে একটা রেজিস্টর দিয়ে, কালেক্টর রেজিস্টর আরসি দিয়ে আমরা একটা ভোল্টেজ দিয়েছি। মনে করেন এখানে প্লাস বিসিসি দিয়ে দিই না, প্লাস বিসিসি মানে কালেক্টর ভোল্টেজ আমরা দিয়েছি। এই ভোল্টেজটা পেয়ে এখান দিয়ে একটা কারেন্ট এইভাবে করে একটা ফ্লো হয়ে এদিক দিয়ে একটা সার্কিট মানে বেস দিয়ে যদি ট্রিগার করে, তাহলে এটা কাজ করবে। আমরা এই জায়গায় একটা চিন্তা করব, এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, কার কার বনাম কার? আইসি আর একটা বি অফ সিই। বি অফ সিই মানে কি? এই কালেক্টর থেকে ইমিটারের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটার নাম হচ্ছে বি অফ সিই। আইসি মানে এই কারেন্টটা,
তো প্রথম অবস্থায় আমরা চিন্তা করব এই জিনিসটা শর্ট, কোনো বাধা নাই। তাহলে ইনপুট রেজিস্টর, সরি ইনপুট বলতেছি, কালেক্টর রেজিস্টর যদি শর্ট হয়, তাহলে শর্ট হলে এ বি অফ সি এর মান কত? এখন বি অফ সিসি না, তাই না? কারণ এই দুই মাথার ভোল্টেজ যদি বি অফ সিসি হয়, তাহলে এই দুই মাথার ভোল্টেজও বি অফ সিসি, রেজিস্টরটা যেহেতু শর্ট, তাহলে দুই মাথার ভোল্টেজও বি অফ সিসি, তার মানে এই দুই মাথার ভোল্টেজ কি? বি অফ সিসি। তাহলে এই দুই মাথার ভোল্টেজের নাম তো বি অফ সিই। তাহলে এখন বি অফ সিই যা, বি অফ সিসিও তা। এই জন্য এই বি অফ সিসির দিকে, বি অফ সিইর দিকে বি অফ সিসির একটা পয়েন্ট আমরা দাগ দিয়ে নিব। এই ভোল্টেজের মানটা কত? এখন আমরা কত পেলাম, এটাকে শর্ট কল্পনা করে এই দুই মাথায় কত পেলাম এটা আমরা এখানে দাগ দিব। এটা মনে করেন 10 ভোল্ট, 10 ভোল্ট একটা বিন্দু দিব, এরপর এটাকে তুলে দিব শর্ট। এখন চিন্তা করব হচ্ছে এটার ভিতর দিয়ে কত কারেন্ট যায়, এই লাইনটার ভিতর দিয়ে। এই ট্রানজিস্টরটা শর্ট চিন্তা করবো। এবার চিন্তা করবো এই ট্রানজিস্টরটা শর্ট। এই ট্রানজিস্টরটা যদি শর্ট হয়, তাহলে এই লাইন দিয়ে, মানে এই আইসির ভিতর দিয়ে কত কারেন্ট যায়, এই আইসির মানটা কত হবে? এখানের ভোল্টেজটা কত? বি অফ সিসি। এই রাস্তায় বাধা একজন আছে কে? আরসি। তাহলে বি অফ সিসি কে যদি আরসি দ্বারা ভাগ করে দেওয়া যায়, তাহলে এই কারেন্টটা পাওয়া যায়। মানে ম্যাক্সিমাম কারেন্টটা কত, সেই ম্যাক্সিমাম কারেন্টটা বের করবে বি অফ সিসি বাই আরসি। তার মানে একবার চিন্তা করব হচ্ছে এই রেজিস্টরটা শর্ট, রেজিস্টরটা শর্ট চিন্তা করে এই দুই মাথার ভোল্টেজটা কত সেটা বের করব। দ্বিতীয়বার চিন্তা করব হচ্ছে ট্রানজিস্টরটা শর্ট, ট্রানজিস্টরটা শর্ট হলে এই রাস্তার ভিতর দিয়ে কত কারেন্ট যায় সেটা বের করব। এই রাস্তার ভিতর দিয়ে কত কারেন্ট যায়? ইনপুট ভোল্টেজ বি অফ সিসি ডিভাইড বাই আরসি, তাহলেই এই আইসিটা পাওয়া যাবে। এইটাতে একটা কারেন্টের ডিরেকশনে একটা বিন্দু দিব। এই দুইটা বিন্দুর সংযুক্ত যে রেখা, এটাকে একটা সরল রেখা দ্বারা আমরা ছেদ করাবো, আর এই রেখাটার নামে হচ্ছে লোড লাইন বা ডিসি লোড লাইন। তাহলে আমরা ডিসি লোড লাইন কাকে বলে বুঝে গিয়েছি। এবার আমরা একটু ডিসি লোড লাইনের থিওরিটা পড়ে আসি। কাকে বলে? ডিসি লোড লাইন ইজ দ্য লোকাস অফ আইসি and B of CE at which the transistor remain in active region. It represent all the possible combination of IC and BE. বলা হচ্ছে ডিসি লোড লাইন হচ্ছে আইসি এবং বি অফ সি এর মধ্যে এমন একটা বিন্দু বা এমন একটা নির্দেশক জায়গা যেখানে ট্রানজিস্টর রিমেইন ইন অ্যাক্টিভ রিজিয়ন, যে পয়েন্টের যে কোনো জায়গায় ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজিয়নে থাকবে। ইট রিপ্রেজেন্ট অল দ্য পসিবল কম্বিনেশন অফ আইসি এবং বিই, অল দ্য কম্বিনেশন। সে আসলে কি প্রকাশ করে? প্রকাশ করে হচ্ছে আইসির মান কমলে বাড়লে কোথায় যেতে পারে, বি অফ সি এর মান কমলে বাড়লে ওই লাইনের কোথায় যেতে পারে, এই জিনিসটা সে প্রকাশ করে। কিভাবে প্রকাশ করে জিনিসটা কিছুক্ষণ পরে বুঝবো। তাহলে আমরা এখানে অঙ্কটার দিকে তাকাই। অঙ্ক না, আসলে এই যে কিছুক্ষণ আগে যে কথা বলেছি এই কথাগুলোই। বি অফ সিই, তাহলে বি অফ সিই টা কিভাবে পাবো? বি অফ সিই পাবো হচ্ছে বি অফ সিসি থেকে, এই বি অফ সিসি থেকে এইখানে ড্রপটা যদি বিয়োগ করে দিই, তাহলেই এই দুই মাথার ভোল্টেজ ড্রপটা পাবো। তাহলে বি অফ সিই সমান সমান বি অফ সিসি, এই ভোল্টেজ থেকে এই ড্রপটা বিয়োগ করব আইসি আরসি। তাহলে বি অফ সিই সমান সমান বি অফ সিসি হবে কখন? যখন আইসির মান 0 হবে। আইসির মান 0, এই রাস্তার মধ্যে যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, এই রাস্তার মধ্যে দিয়ে যদি আইসির মানটা যদি 0 হয়, তখন বি অফ সিসি যা, বি অফ সিইও তা হবে। ঠিক আছে? রাস্তার মধ্যে যদি কোনো ভোল্টেজ কারেন্ট যদি ফ্লো না হয়, তখন বি অফ সিই যা, বি অফ সিসি তা হবে। সহজ কথায় এই রেজিস্টরটা শর্ট করে দিয়ে এই ব্যাটারির দুই মাথাটা এখানে ধরবো আর কি, আর এই ট্রানজিস্টরটা ওপেন চিন্তা করব। তখন এই ট্রানজিস্টরটা শর্ট না ওপেন চিন্তা করলে
এই রাস্তার ভিতর দিয়ে ওপেন ট্রানজিস্টরের ভিতর দিয়ে কোনো কারেন্ট যেতে পারে না, এই জন্য আইসি এর মানটা কত হয় তখন 0 হয়। আর আইসি কিভাবে বের করব? দ্বিতীয়বার আইসি বের করব হচ্ছে এই যে ট্রানজিস্টরটা শর্ট চিন্তা করে। তাহলে ট্রানজিস্টর শর্ট হলে এই বি অফ সি এর মানটা কত হয়ে যায়? 0 ভোল্ট হয়, তাই না? এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এখানে যা এখানেও তা, তার মানে ভোল্টেজ বি অফ সি এর মানটা কত হয়? 0 হয়। তাহলে বি অফ সি যখন 0 হবে তখন ভিসিসি কে এই আরসি দ্বারা ভাগ করলেই আইসির মানটা পাওয়া যায়। এই দুইটাকে আমি মুখে বা কথায় বলেছি, এটা অঙ্কে দেখানো হয়েছে, আর কিছু না। এখন আমরা ডিসি লোড লাইন তো চিনলাম, এই দুইটা বিন্দু সংযুক্ত বিন্দুটাই ডিসি লোড লাইন। এখন অপারেটিং পয়েন্টটা কি জিনিস? অপারেটিং পয়েন্ট, কিউসেন পয়েন্ট সব একই কথা। এই জিনিসটা হচ্ছে অপারেটিং পয়েন্ট, অলসো নোন অ্যাজ দ্য বায়াসড পয়েন্ট, কুইসেন পয়েন্ট or Q point in the point that shows the DC common emitter DC collected to emitter voltage V of CE and collector current IC on the output characteristics. This is the point at which the transistor is biased. কোথায় এটাকে বায়াসড করব? আপনারা এই জিনিসটা একদম ভয় পাওয়ার কিছু নেই। আপনারা চিন্তা করেন আপনার ট্রানজিস্টরের যে বেস কারেন্টটা যখন 0 ছিল, ওই যে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভে, তখন কমন ইমিটার কনফিগারেশনের জিনিসটা এরকম ছিল না? এখানে এরকম দাগ দাগ ছিল না? এখানে লেখা ছিল কি? আই বেস ইজ ইকুয়াল টু 0। কাট অফ রিজিয়ন ছিল, তাই না? বেস কারেন্টটা এইভাবে করে একটু বড় হয়েছে 1 অ্যাম্পিয়ার, বেস কারেন্টটা 2 অ্যাম্পিয়ার, এটাই, আর কিচ্ছু না। তাহলে যদি বেস কারেন্টটা আইবির মানটা যদি 1 থাকতো তখন কিউ পয়েন্ট কোথায় হতো? এখানে হতো। তাহলে বেস কারেন্টের মানটা যদি 2 থাকতো তখন কিউ পয়েন্ট এখানে হতো। এখন 3 আছে এই জন্য এখানে হয়েছে। 4 যদি হতো এইভাবে যেত তখন কিউ পয়েন্টটা এখানে হতো। তাহলে ডিসি লোড লাইনের কিউ পয়েন্টের মানটা কোথায় হচ্ছে এটা নির্ভর করতেছে এই বেস কারেন্টের মানের উপর। কিছুক্ষণ আগে যে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখেছি এটাই, ওই যা শুধু একটা লাইন এখানে এঁকে দিয়েছি দুইটা মান দিয়ে, এই লাইনের কোথায় পড়তেছে এই পয়েন্টটা, এটাই আমরা দেখতেছি। আপনারা নিশ্চয়ই এই বিষয়টা বুঝে গিয়েছেন। তো ট্রানজিস্টরকে যদি সুইচ হিসেবে আমরা ব্যবহার করতে চাই, ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ যদি সুইচ হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কি ধরনের দেখতে হবে? এটা একটা ট্রানজিস্টর, এই বেসের মধ্যে রেজিস্টর দিয়ে যদি কোনো ভোল্টেজ ট্রিগার করি এনপিএন ট্রানজিস্টরের, তখন এইখানে যদি কোনো ব্যাটারি বা ভোল্টেজ সোর্স লাগাই এই লোডের ভিতর দিয়ে এইভাবে করে কারেন্ট ফ্লো হবে। যদি এখানে বায়াস মানে এখানে যদি কোনো ভোল্টেজ দিই তখন এটা অন হয়ে যাবে, ট্রানজিস্টর অন হলে এই দুটা শর্ট হবে, এভাবে করে শর্ট হবে আর এই লোডটা চলবে। আমরা যদি এটা সিম্পল কিছু চিত্রের সাহায্যে কল্পনা করে দেখি, মনে করেন এখানে একটা বাতি আছে, ঠিক আছে? এই বাতিটা আপনি একটা ট্রানজিস্টর দ্বারা চালাতে চাচ্ছেন, ডিসির বাতি। এখানে একটা ট্রানজিস্টর নিলেন, এটা কোথায় লাগবে কিছুক্ষণ পরে বুঝবেন, মানে আর কিছুদিন পরে আর কি। আপনার কাছে একটা ট্রানজিস্টর আছে, এই লোডটা হচ্ছে লোড রেজিস্টর যেটা কালেক্টরে লাগানো ছিল। এখন আপনি ইমিটারে ব্যাটারির মাইনাস দিলেন, আর প্লাসটা দিলেন লোডে। ঠিক আছে? আর এদিকে আরো একটা ব্যাটারি নিলেন, ছোট্ট একটা ব্যাটারি, এই মাইনাসটা কমন করে দিলেন আর প্লাসটা একটা রেজিস্টার দিয়ে অপেক্ষা করালেন। এখন যদি এই
জিনিসটা যদি অন করে দিই, মানে এই সুইচটা যদি আমরা অন করে দিই, তাহলে খেয়াল করে দেখেন এই ইনপুট সার্কিটটা কি পেল, ফরওয়ার্ড বায়াস, আউটপুট সার্কিটটাও ফরওয়ার্ড বায়াস পেল। ঠিক আছে, যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টর, তাহলে এই সার্কিটটাতে আপনার এই লাইটটা জ্বলে উঠবে। কিভাবে জ্বলবে? যখন এই সুইচটা আমি ক্লোজ করব, তখন এই ব্যাটারির ভোল্টেজটা গিয়ে বেসে ট্রিগার করবে, আর বেসে ট্রিগার করার সাথে সাথে, মানে পজিটিভ পাওয়ার সাথে সাথে, এই কালেক্টর ইমিটার এটা শর্ট হবে। আর এটা যদি শর্ট হয়, তাহলে ব্যাটারির প্লাস এইভাবে করে এই লোডের ভিতর দিয়ে ঢুকে এইভাবে করে এই সার্কিটটা ক্লোজ হয়ে এইভাবে করে মাইনাসে ফেরত চলে আসবে, তখন এই বাতিটা জ্বলবে। আর অপরভাবে আমরা যদি বলি, প্লাসটা ব্যাটারি পেয়ে আছে, আর মাইনাসটা এটা শর্ট হওয়ার সাথে সাথে মাইনাসটা এইভাবে করে উঠে গিয়ে এখানে গেলে বাতিটা জ্বলবে। দুইভাবে আমরা বলতে পারি। তাহলে ট্রানজিস্টরকে যদি আমরা সুইচ হিসেবে যদি ব্যবহার করতে চাই, তাহলে এই ধরনের কনফিগারেশন আমরা ব্যবহার করব, মানে অ্যাক্টিভ রিজিয়ন বা ফরওয়ার্ড রিজিয়নে ব্যবহার করব। এখন সুইচের পরে আসেন, এই কথাগুলোই আমি এখানে লিখেছি। Figure shows a transistor switch when there are no applied voltage on the base. Base যখন কোনো ভোল্টেজ থাকবে না, the transistor remain in cutoff region and act as an open switch. When a voltage of proper value is applied to the base to operate the transistor in saturation, then the transistor act as a closed switch and conduct current through the load resistor R. তখন লোড রেজিস্টর R এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। ট্রানজিস্টর অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টরকে যদি অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে চাই, কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমরা ভোল্টেজ বাড়িয়ে দেখব যে অ্যাম্পলিফায়ার হিসেবে সে কিভাবে কাজ করে, আমরা একটু দেখব। তাহলে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে কমন বেস অ্যাম্পলিফায়ার। এই জন্য আমরা কমন বেস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখুন, এই যে এখানে দুটো কনফিগারেশন আপনারা দেখতে পাচ্ছেন যে বেসটা কিন্তু দুইটা সার্কিটের জন্যই কমন বেস একটা পিএনপি ট্রানজিস্টর। তো এই পিএনপি ট্রানজিস্টরের ইনপুটে 200 মিলিভোল্টের একটা ভোল্টেজ আমরা দিচ্ছি, আর এই আউটপুটে মানে এই বিএল মানে লোড ভোল্টেজ আর কি, এই আউটপুটে কত ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটা এদিকে আসলে কত হবে, এই জিনিসটা আমরা দেখব। ফর দিস কনফিগারেশন the AC input resistance is small as the base emitter junction. এখন দেখেন এই কনফিগারেশনে এই বেস ইমিটার জাংশনে রেজিস্ট্যান্সটা কত, কম। এখন আপনারা বলবেন যেটা কিভাবে বললাম, খেয়াল করে দেখেন এই চিত্রে কমন বেস কনফিগারেশনে ইমিটার এবং বেসে এই যে বাধা, মধ্যখানে বাধাটা অনেক চিকন না, এই যে এই কালো লাইনটা অনেক চিকন, কার তুলনায়? এই যে এই শেডেড লাইনটার তুলনায়। এটা তো অনেক মোটা, এই জায়গাটা অনেক মোটা না? তাহলে বাধা যদি মোটা হয় তাহলে রেজিস্ট্যান্স অনেক হাই, তাহলে এই জায়গাটা বেস কালেক্টর জাংশনের রেজিস্ট্যান্স হাই। কার তুলনায়? বেস ইমিটার জাংশনের তুলনায়। বেস ইমিটার জাংশনের বাধা কম, তার মানে রেজিস্ট্যান্স কম। ঠিক আছে, বাধা কম মানে কি রেজিস্ট্যান্সও কম। তো রেজিস্ট্যান্স যদি কম হয়, বেস ইমিটার জাংশনের রেজিস্ট্যান্স যদি কম হয়, এই কথাটাই আমি এখানে বলেছি যে বেস ইমিটার জাংশনে রেজিস্ট্যান্স অনেক কম। For this configuration an AC input resistance is small. ঠিক আছে, as the base emitter junction is forward bias, যেহেতু বেস ইমিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াস পেয়েছে সেজন্য তাদের মধ্যখানের বাধাটাও অনেক কম। Due to the reverse bias on the base collector junction, the output resistance is so high. তার মানে যেহেতু আউটপুট সেকশনে এই জায়গায় রিভার্স বায়াস এ আছে, তো রিভার্স বায়াসে থাকলে কি হবে, এই জাংশনটা মোটা হবে এবং রেজিস্ট্যান্সটা অনেক হাই হবে। আমরা ধরে নিই এই ইনপুট সাইডের রেজিস্ট্যান্সটা তো মেপে দেখতে হবে অথবা ডাটা শিট দেখতে হবে। তো আমরা একটু ধরে নিই যে ইনপুটের রেজিস্ট্যান্সটা কত। ইনপুটের রেজিস্ট্যান্সটা আমরা ধরে নিলাম আর ইনপুট ইজ ইকুয়াল টু 20 ওহম, ধরলাম আর কি, ধরে নিলাম 20 ওহম। তাহলে আই ইনপুট, তাহলে এই ইনপুট কারেন্টটা কত হবে?
এই জায়গার যদি বাধাটা আমরা জানি 20 ওহম যদি ধরে নিই, তাহলে ইনপুট কারেন্টের মানটা কত হবে? তাহলে আমরা জানি ইনপুট কারেন্ট সমান সমান ইনপুট ভোল্টেজ বাই ইনপুট রেজিস্ট্যান্স। ইনপুটে ভোল্টেজ কত দিচ্ছি? বিআই 200 মিলিভোল্ট ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স। এই জায়গায় বাধা কত? বাধা হচ্ছে 20 ওহম। এখন আপনারা বলবেন এখানে যে একটা ব্যাটারি বাবা ছিল, ব্যাটারি বাবাকে কেন ধরলেন না? বাইরে অ্যাম্পলিফায়ার, এটা কি এসি সিগন্যাল? আমরা অ্যাম্পলিফায়ার কেন ব্যবহার করি? গান বাজনা, তারপরে কথা, লাউড স্পিকার, এই কথাগুলো কি জিগজ্যাগ এসি ওয়েভ, এগুলো ডিসি ওয়েভ না কিন্তু। এই জন্য আমরা এসির ক্ষেত্রে হিসাব করতেছি। এই যে দেখুন এই রেজিস্ট্যান্সটা এসি রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স যেটা ধরেছি সব এসি, কিন্তু ডিসির ক্ষেত্রে এই ডিসি বাদ, এসির ক্ষেত্রে এই ডিসিটা বাদ, এটা বাদ, এই জন্য এটার হিসাব বাদ আমরা করতেছি এসির জন্য। ওকে, এই কারণেই ইনপুট রেজিস্ট্যান্স ভোল্টেজ ইনপুটের যে ভোল্টেজ এসি ভোল্টেজকে ইনপুটের রেজিস্ট্যান্স দ্বারা যদি ভাগ করি, তাহলে এই ইনপুট সেক্টরে কারেন্ট কত ঢুকে সেটা পাবো। তো 200 মিলি ভোল্টকে 20 দ্বারা ভাগ করলে হয় 10 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 20 ওহম দ্বারা ভাগ করলে হয় 10 মিলি অ্যাম্পিয়ার। তো যেহেতু আমরা জানি যে ইমিটারের কারেন্ট যা, কালেক্টরের কারেন্টটা অলমোস্ট তা, বেস কারেন্টটা অনেক কম না, সেই জন্য আমরা কি বলেছি যে ইমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু। ঠিক আছে, দুইটা কাছাকাছি বা সমান ধরে নেওয়া হয়। দাস আলফা এসির মানটা হচ্ছে এখানে কত? 1, কারণ আইসি বাই আইই কে বলা হয় কি? আলফা। তাহলে আইসি বাই আইই এর মানটা কত হয়? যদি 10 হয় তাহলে এটার আলফার মানটা হয় 1। এই জন্য আমরা এখন বলতে পারি যে আইএল এর মানটা কত। আচ্ছা, এটা পরে চিত্র লাগবে। আমরা এখন বলি এই আইএল এর মানটা কত। এই আইসি মানে কালেক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা বের হবে ওটাই তো আইএল। তাহলে আইএল এর মানটাও এখন 10 কি মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই ইনপুটের কারেন্টটা যদি 10 মিলি হয়, এই আউটপুটের কারেন্টটাও কত? 10 মিলি, যেহেতু অলমোস্ট সেম। তো এটা যদি 10 হয় আর এই রেজিস্টরটা যদি 5 কিলো হয়, তাহলে এই দুই মাথার ভোল্টেজ বিএল কত? তাহলে ভোল্টেজ অফ লোড ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আই ইনটু আর। তাহলে আই মানে কি? এটার ভিতর দিয়ে কারেন্ট কোনটা যায়? 10, আর কত? 5 কিলো। তাহলে 10 মিলি আর 5 হচ্ছে কিলো। মিলিকে কিলো দ্বারা যদি গুণ করা হয় কত হয়? ভোল্টে কনভার্ট হয়, 5 10 50। এই 50 ভোল্ট হচ্ছে এই দুই মাথায় পাওয়া যাবে। তার মানে আপনি দিচ্ছেন 200 মিলি ভোল্ট আর আউটপুটে পাচ্ছেন 50 ভোল্ট। তাহলে 200 মিলি ভোল্ট মানে 1 ভোল্টেও না, 0.2 ভোল্ট। ওই 0.2 ভোল্টকে এই অ্যাম্পলিফায়ার ব্যবহার করে 50 ভোল্ট করে ফেলেছেন আপনি। ঠিক আছে, এখন আরো যদি বাড়াইতে চান, এই 5 কিলো ওহমকে 10 কিলো ওহম করে দেন, তাহলে 100 ভোল্ট হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্সের মানকে কমিয়ে বাড়িয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইনপুটের ছোট্ট একটা ভোল্টেজকে কিভাবে বড় ভোল্টেজে রূপান্তর করবেন, এটা এই অ্যাম্পলিফায়ার দ্বারা করা সম্ভব। ঠিক আছে, এটা সাধারণত অডিও সিগন্যাল বা সাউন্ড ওয়েভ টু ওয়েভকে অ্যাম্পলিফাই করার জন্য, গান টানকে অ্যাম্পলিফাই করার জন্য ব্যবহার করে। hence BL is equal to IL into RL, that means 50 ভোল্ট, এটা বের করেছি। এখন গেইন, কিছুক্ষণ আগে যে আমরা গেইন শব্দটা ইউজ করেছি, গেইন AB is equal to কি? BL by BI, মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। আমরা মেশিনের ক্ষেত্রে, ট্রান্সফরমারের ক্ষেত্রে ইফিসিয়েন্সি বলি না? এই সেই ইফিসিয়েন্সিটাই হচ্ছে এইখানে হচ্ছে কি? গেইন, ভোল্টেজের পার্থক্য আর কি। দুইটার ভোল্টেজের অনুপাতটা, ইফিসিয়েন্সিটা হচ্ছে আপনার পাওয়ারের অনুপাত, আর ভোল্টেজের অনুপাতটা হচ্ছে কি? গেইন বলবো, গেইন বলবো আমরা। কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, দুই প্রকার গেইন আছে। কারেন্টের অনুপাত হচ্ছে কারেন্ট গেইন, ভোল্টেজের অনুপাত হচ্ছে ভোল্টেজ গেইন। কারেন্ট গেইনকে এইভাবে ডাকে AI, এটা হচ্ছে কারেন্ট গেইন। আউটপুট কারেন্ট IO বাই ইনপুট কারেন্ট II, এটা হচ্ছে কি? কারেন্ট গেইন। আর ভোল্টেজ গেইন হচ্ছে কি? আউটপুট ভোল্টেজ, লোড ভোল্টেজ BL বাই ইনপুট ভোল্টেজ BI। তাহলে কত? আউটপুটে 50 পেলাম, ইনপুটে দিলাম 0.2 ভোল্ট। ভোল্টে 200 মিলি ভোল্টকে ভোল্টে লিখলে হয় 0.2 ভোল্ট, কত হলো? 250। এটা হচ্ছে গেইনের মান। দ্যাটস ক্লিয়ারলি শোজ দ্যাট দ্য ট্রানজিস্টর অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। তাহলে ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করছে? একটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে, আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম
the basic amplifying factor is produced by transferring the source current। তাহলে এই যে অ্যাম্পলিফাইং যে প্রসিডিউরটা, জিনিসটা কিভাবে তৈরি হয়েছে? কারেন্ট ট্রান্সফার করে, মানে ইনপুট সাইডের কারেন্টকে আউটপুট সাইডে ট্রান্সফার করে এই কাজটা আমরা করেছি। ফ্রম এ লো টু হাই রেজিস্ট্যান্স সার্কিট, একটা ইনপুট সাইডে ছিল লো রেজিস্ট্যান্স, আউটপুট সাইডে হচ্ছে হাই রেজিস্ট্যান্স সার্কিট। হিয়ার দ্য নেম অফ ট্রানজিস্টর মিনস টু বি ট্রান্সফার প্লাস রেজিস্টর। কখনো আপনার প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে আসতে পারে যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিটকে কেন ট্রান্সফার প্লাস রেজিস্টর সার্কিট নামে ডাকা হয়, অথবা অ্যাম্পলিফায়ার সার্কিটের অপর নাম ট্রান্সফার প্লাস রেজিস্টর কেন ডাকা হয়। এই যে ট্রান্সফার, কারেন্ট ট্রান্সফার হয়েছে, কিভাবে, কোথায় হয়েছে? লো রেজিস্ট্যান্স সার্কিট থেকে হাই রেজিস্ট্যান্সের সার্কিটে। এই জন্য ট্রান্সফার এবং রেজিস্টর এই দুইটার সমন্বয়ই হচ্ছে কি ট্রান্সফরমারের, এই সরি ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার। এই যে এখানে আমরা চিত্রে একটু দেখবো আবার, দেখুন এখানে রেজিস্ট্যান্স কত? 20 ধরেছি, এখানে রেজিস্ট্যান্স 5 কিলো। তাহলে লো রেজিস্ট্যান্স সার্কিট থেকে হাই রেজিস্ট্যান্স সার্কিটে এই কারেন্ট, ইনপুটের কারেন্টটা আউটপুটে ট্রান্সফার হয়েছে। এই জন্য এটার অপর নাম হচ্ছে কি ট্রান্সফার প্লাস কি রেজিস্টর। এরই মাধ্যমে আমি আমার পর্বটি শেষ করছি। আপনারা যারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করতে পারেন। যে বাদন কুমার মজুমদার প্রশ্ন করতে পারেন। স্যার নমস্কার। জি নমস্কার। স্যার বেজের মধ্যে স্যার অত্যাধিক রেজিস্ট্যান্সটা থাকে, এটা নির্ণয় করব কিভাবে? নির্ণয় করার কিছু নেই, এটা ম্যানুফ্যাকচারাররা তৈরি করে আর কি। এক একটা ট্রানজিস্টরের মডেল অনুযায়ী বেস এই রেজিস্ট্যান্সটা ভেরি করে, সেটা ট্রানজিস্টরের ডাটা শিট থেকে পাবেন আর কি। স্যার আমি কিছু ম্যাথে দেখছিলাম যে আরবি ম্যাক্স বের করতে বলে, তারপর আইবি মিন বের করতে বলে, এই জন্য বললাম আর কি। ম্যাথ করার সময় দেখবো আর কি আমরা, ওটা অন্যান্য ডাটা থাকলে সেটা সম্ভব। আর আই ইনপুট রেজিস্ট্যান্স যে সেকশনটা থাকে, ওই ইনপুট রেজিস্ট্যান্সটাই তখন তো বেস এবং ওই ইমিটারের ওই জোনের রেজিস্ট্যান্সটাই তো দিবে। ওই যে বেসের সর্বোচ্চ রেজিস্ট্যান্সের একটা দেখছিলাম, তো তাই জন্য বললাম আর কি। করতে পারবেন তখন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নজরুল ইসলাম প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, যে ইয়েতে আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স যে যে ইনপুট আউটপুট যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো দেখলাম, ওই জায়গাতে যে এইগুলা মানগুলা কি মানে শুধু কি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলাই আসে, নাকি অঙ্ক কইরা কার্ভ দিতে বলে কোনো সময়? সাধারণত কার্ভটা আঁকতে বলে। আচ্ছা, আর যদি কার্ভ আঁকতে বলে তাহলে যে সেটার মধ্যে যেভাবে যে ফিক্সড মানগুলো আছে এভাবে দিয়ে দিলেই তো হবে না? হ্যাঁ। আচ্ছা জি ভাই, এটাই প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন? হ্যালো স্যার। জি। এই যে ইমিটার, বেস, কালেক্টর, এগুলো যে স্যার এরিয়া গুলা যে বড় ছোট থাকে, হ্যাঁ, এটা শুধুমাত্র কি ডোপিং এর জন্য এরকম ছোট বড় থাকে, না অন্য কোনো কারণ আছে? না, এই যে এই রেজিস্ট্যান্স এর মানটাকে চেঞ্জ রাখার জন্য। না, কিছু ক্ষেত্রে দেখলাম যে ইমিটারে সবচেয়ে বেশি ডোপিং করা থাকে, তার চেয়ে সামান্য পরিমাণ কম কালেক্টর, তার চেয়ে সবচেয়ে কম হচ্ছে বেজে। আবার আরেক জায়গায় মানে একটু দেখলাম যে হচ্ছে ওই কালেক্টরের যে সাইডটা, এটা হচ্ছে সবচেয়ে বড় সাইড, কিন্তু তাহলে যেহেতু ইমিটারটা বেশি ডোপিং করা থাকে, তাহলে ইমিটারটা বড় হওয়ার কথা এরিয়াটা, আর কালেক্টরটা যেহেতু তার চেয়ে খুব এরকম সামান্য। ওটা ওটা চিত্রে তো বোঝা যায় না, ওটা এমনি আঁকে আর কি। ওটা চিত্র দেখে আপনি বুঝতে পারবেন না, ওটা জাস্ট শুধু এঁকে দেখায় আর কি যে এই জিনিসটা এরকম। এটা তো আপনি ফ্যাক্টরিতে প্রোডাকশনে দেখতে হবে, অথবা পিএইচডি করার সময় ক্রস সেকশনাল কেটে দেখতে হবে কোনটা বড় আসলে। বুঝতে পারছেন?
বাদন কুমার বুঝে যাচ্ছে? স্যার আছেন? কি ব্যাপার, আমি কি আউট হয়ে গেছিলাম? জি স্যার। কি বলেন? আবার স্যার আবার কি শুরু হলো? বলতেছি যে এই জিনিসটা তো আসলে এভাবে বোঝা যায় না, ওই চিত্রে দেখে আপনি ওটা ডিসিশন নিতে পারবেন না আর কি। সাধারণত চিত্র, সেটা এটা আঁকার জন্য আঁকে আর কি। এর মানে এ নয় যে এই মানে ওইটা সবচেয়ে বড় আঁকলাম না কেন, বিষয়টা এরকম না আর কি। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে ওই কম্পিউটারের মানে আমাদের প্রসেসরের মধ্যে যে বিভিন্ন মানে এই অত্যাধুনিক যে প্রসেসর গুলো আছে, যে বলে যে যত বেশি ট্রানজিস্টর মানে অ্যাড করা যায় বা এরকম, এই ব্যাপারটা কিভাবে আসলে কাজ করে স্যার একটু জানতে চাচ্ছিলাম। সেটা প্রসেসরের জানাই, মধ্যে সেটা জানাতে ট্রানজিস্টর। পারবো না। প্রসেসরে তো সব আইসি আর আইসি, আর আইসি মানে সেখানে লাখ লাখ কোটি কোটি ট্রানজিস্টরের অ্যাসেম্বল। এতগুলো এতগুলো আমি কেমনে বুঝাবো আপনাকে বলেন? হ্যাঁ, প্রসেসর গুলো আপনি বুঝেন, অনেকগুলো ট্রানজিস্টরকে বিভিন্ন কনফিগারেশনে, মানে সিরিজ, প্যারালাল, তারপরে রেজিস্টর, ক্যাপাসিটর, মানে সার্কিট আর কি। আমরা যে সার্কিট দেখি না, এই সার্কিট গুলাকে ছোট করতে 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 একটা আইসি বানায়। একটা সার্কিট, বড় একটা সার্কিট হচ্ছে একটা আইসি। এরকম অনেকগুলো আইসি কে একসাথে করে কি করে, একটা প্রসেসর বানায়। তাহলে এই যে প্রসেসর, তো প্রসেসরের মধ্যে কি আছে? তাহলে অনেকগুলো আইসি আছে, আর অনেকগুলো আইসি মানে অনেকগুলো ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টর এগুলো আছে। এই জিনিস এই জন্যই বলে আর কি, অনেকগুলো ট্রানজিস্টর, যত বেশি ট্রানজিস্টর তত বেশি ক্যাপাসিটি বাড়ে। স্যার তাহলে অনেক আগের যে প্রসেসর গুলো ছিল ওগুলো তো অনেক একটু সেখানেও বড় 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 সেখানেও ছিল, তার থেকে দিন দিন যাচ্ছে ছোট ছোট হচ্ছে কারণটা। ওই তো দিন দিন ছোট হচ্ছে, মানে আগে টেকনোলজি আর এখন টেকনোলজি পার্থক্য আছে না। আগের আপনি টেলিভিশনের সার্কিট দেখেন না, সব ট্রানজিস্টর দিয়ে বিশাল বড় সার্কিট টেলিভিশনে। এখন কি ওরকম কিছু আছে? ওটা মানে বলতে কম্প্রেসড চাচ্ছেন করলে ভিএলএসআই বলে আর কি, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো ভিএলএসআই নিয়ে পড়াশোনা করে দেখেন, তারা বুঝবেন আর কি কিভাবে স্কেলিং করে, অনেক বড় জিনিসকে কিভাবে ছোটতে কনভার্ট করে। এই যে মোবাইলের চিপগুলো, মোবাইলের চিপগুলো খুব ছোট ছোট না, ওখানেও রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, কিন্তু আমাদের রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটরের মতো না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ছোট, মানে তার ন্যানো টেকনোলজি বলি আর কি আমরা, ন্যানো টেকনোলজি, মাইক্রো টেকনোলজি। হ্যাঁ, তো এই টেকনোলজি গুলো মূলত হচ্ছে জিনিসগুলোকে বড় সাইজ থেকে ছোট সাইজে কনভার্ট করছে, কাজে কি, কিন্তু দেখতে খুব ছোট ছোট করে ফেলছে, এরকম আর কি। বুঝা গেছে? একটু স্যার প্লিজ। যে আলিয়া জাহিদ ভাই প্রশ্ন করতে পারেন। জি, প্রশ্ন করতেছি। আচ্ছা, আমরা যে ইমিটার বেস কি কালেক্টর, যে এখানে আপনি কি বলছিলেন যে বামেরটা ইমিটার, মাঝখানেরটা বেস, অনেক সময় কালেক্টর ডান পাশেটা, এতে এটা তো অনেক সময় চেঞ্জ হয় না, অনেক সময় ইমিটার মাঝখানেও তো হইতে পারে। তো সেই বাস্তবে ক্ষেত্রে কি? না না, আমরা চিত্রে হচ্ছে যে এইটা ঠিক আছে, চিত্রে এটা ঠিক আছে, কিন্তু আচ্ছা বাস্তবে আচ্ছা, তো এরকম না। বাস্তবে তো বাস্তবে এরকম না। বহুত রকম হম হম। থাকে, মাথার উপরে কালেক্টর থাকে, মাথার উপরে বেস থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? এটা আমরা সেটা আর কি নির্ণয় করে আর কি এরপরেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার হয়েছি প্র্যাকটিক্যাল বিষয়টা। শেখার সময় আমরা দেখে জি নিই। জি জি, আচ্ছা আরো কোশ্চেন, যে একটা প্রশ্ন আছে একটু। হ্যাঁ, তা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধরেন কমন ইমিটার নিয়ে আমরা কাজ করতেছি, তো কমন ইমিটারে আমি যদি ইনপুটে ফরওয়ার্ড দিই, আউটপুটে যদি আমি রিভার্স দিই, হুম, তাহলে ইমিটারটা একবার ইয়েতে পাচ্ছে, ফরওয়ার্ড বায়াসিং পাচ্ছে, আরেকবার পাচ্ছে রিভার্স বায়াসিং। হুম। একটা টার্মিনালি মানে মানে একই সাথে আপনার পাচ্ছে, ফরওয়ার্ড পাচ্ছে, আবার রিভার্স পাচ্ছে, এই জিনিসটা একটু মানে ক্লিয়ার হয়নি আর কি আমার বিষয়টা। জাংশন, জাংশন চিন্তা করবেন আপনি, টার্মিনাল না, জাংশন চিন্তা করবেন, যে সংযোগ বিন্দু পিএন জাংশন, ওই জায়গায় চিন্তা করেন। আচ্ছা আচ্ছা একটা জাংশন ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, আর একটা জাংশন রিভার্স বায়াস পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক মানে আমি আছে? একটা মানে একটা যে ঠ্যাং ওইরকম চিন্তা করবো না আর কি, হ্যাঁ, ওইটা না না, না, তাই না? পা চিন্তা করবেন না, আপনি পা চিন্তা আচ্ছা করবেন আচ্ছা, না, আপনি বুঝতে ওই পারছি জোড়া বুঝতে সংযোগ বিন্দুটা চিন্তা করেন। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রে যে কি দেখালেন যে মানে ওই 200 মিলি ভোল্ট থেকে 50 ভোল্ট হয়ে যাচ্ছে, অনেক বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে তো আমার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমার কি কারেন্টটা আমার কি কম প্রবাহিত হচ্ছে, তাই না? হ্যাঁ,
তাহলে সেই ক্ষেত্রে আমার যদি ভোল্টেজ এত বৃদ্ধি পেয়ে যদি আমি অ্যাম্পলিফিকেশন করি, কারেন্ট আমার অনেক মানে আমি এর চেয়ে আমি ভোল্টেজটা বৃদ্ধি করতে পারবো, তাই বললেন না? তাহলে সেই ক্ষেত্রে ভোল্টেজ এত বৃদ্ধি করে কারেন্টটা কি কমিয়ে দিয়ে সেক্ষেত্রে কি আমার যে সাউন্ডের যে কোয়ালিটি, কারেন্টটা বেশি কমে গেলে কি তার একটা প্রভাব পড়বে না, বা এরকম কোনো ইয়ে আছে না? হ্যাঁ আছে, বিষয়টা সেজন্য পাওয়ার অ্যাম্পলিফায়ার ব্যবহার করবো আমরা। হ্যাঁ, আমরা এটা তো ভোল্টেজ অ্যাম্পলিফায়ার ইউজ করছি, আপনারা আচ্ছা। করে দেখবেন পাওয়ার অ্যাম্পলিফায়ার। তখন পাওয়ার যদি অ্যাম্পলিফাই করেন, সাউন্ডের কোয়ালিটি ঠিক রাখার জন্য পাওয়ার অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করে আর কি। হ্যাঁ, মানে করে দেখবেন। দুইটা কি কাস্টমাইজ করে একই হ্যাঁ, সাথে, মানে যে জি জি যেটা বেস্ট কোয়ালিটি হয় ওই অনুযায়ী আমাকে জি, ভোল্টেজ এবং কি কারেন্ট কারেন্টকে বাড়ানো দুইটা বের কমানো। করে আর কি। হ্যাঁ হ্যাঁ, দুইটার সামেশন হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। আচ্ছা, শেষ হয়ে গেছে, একটা লাস্ট একটা যদি ব্যাটারি থেকে একটা কোশ্চেন আমার ছিল, এই খেয়াল ছিল না তো, যদি একটু অনুমতি দিতেন করতাম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, মনে করেন বাসার আমার আইপিএস এর যে ব্যাটারিটা, সেটা মনে করেন 160 এম্পিয়ারের 12 ভোল্টের একটা ব্যাটারি। হুম, তো সেইটা আমার ওয়াটেজ আমি হিসাব করবো কেমনে? ধরেন 160 এম্পিয়ার ইন্টু 12 ভোল্ট, এটাই তো নাকি হ্যাঁ পিআই? হ্যাঁ আচ্ছা, তাহলে 160 এম্পিয়ারের এই জায়গায় আমি কয়েকটা জায়গায় দেখলাম 80% তারা কি কাউন্ট করে, মানে পুরো এম্পিয়ারটা পাওয়া যায় না। তাহলে সেই ক্ষেত্রে 128 এম্পিয়ার ইন্টু 12 ভোল্ট, তার হুম, মানে 1536 ওয়াট আওয়ার আসে, হুম, ওয়াট আওয়ার। হুম, তাহলে আমার যদি 3টা ফ্যান চলে 80 ওয়াট, 80 ওয়াটের, তাহলে 240 ওয়াট হবে টোটাল, তাই না? হুম। তাহলে আমি কি জাস্ট ভাগ করে দিলেই কি আমার মানে আমার যে ডিউরেশনটা, মানে কি কতক্ষণ আমাকে সার্ভিস দিবে এই ব্যাটারিটা, এটা আমি ইয়ে পাবো বলতেছেন, এরকম এটা বিষয়টা? এটা বিষয়টা ঠিক এরকম। তবে আপনি ওই জিনিসটা করতে পারেন এম্পিয়ার আওয়ার দিয়ে, গায়ে একটা এম্পিয়ার আওয়ার লেখা থাকে। হ্যাঁ, আপনার এম্পিয়ার যে আওয়ার। 200 এই 160 যেটা দেওয়া আছে, এটা জি, কি 160 এম্পিয়ার লেখা আছে না এম্পিয়ার আওয়ার এম্পিয়ার লেখা? আওয়ার, এম্পিয়ার আওয়ার। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে 160 এম্পিয়ার আওয়ারের 80% আপনি হিসাব করলেন কত, ধরলাম 128, 130 128। ধরলাম আমরা। জি, ঠিক আছে, 130। 130 এম্পিয়ার আওয়ার। তো জি, 130 এম্পিয়ার আওয়ার আপনি সেখান থেকে কি করতে চাচ্ছেন, যে এই 3টা 12 ফ্যান ভোল্টের চালাবো আমি। সাথে 12 ভোল্টের সাথে গুণ করে ওয়াট আওয়ারে হ্যাঁ, কনভার্ট করতে চাচ্ছেন। ওয়াট আওয়ার করবো, জি। কনভার্ট করেন ওয়াট আওয়ারে। এখন ইফিসিয়েন্সি এখানে বড় একটা ফ্যাক্ট। আপনি 12 ভোল্টের যদি লোড চালান, ডিসি লোড যদি চালান, ডিসি লোডের ওয়াট চালান, তাহলে অলমোস্ট একুরেট থাকবে। কিন্তু জি, আপনি 1500 ওয়াট আওয়ার পেলেন কথার কথা, গুণ করে। এখন জি। এই যে 1500 ওয়াট আওয়ার, এটা কিন্তু আপনার ডিসি সাইডে। এই ডিসির হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। আপনি এখন আইপিএস এ ঢুকাবেন, সেটাকে এসি তে কনভার্ট করবেন, হুম, কনভার্ট করে তারপরে আপনি ফ্যান চালাবেন, তাই না? হুম। জি, 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 সেটা জি। ওকে। তাহলে আইপিএস এর ইফিসিয়েন্সি এখানে বড় একটা ভূমিকা পালন করবে। আইপিএস খাবে 100 টাকা, পায়খানা করে দিবে 40 টাকা, 50 টাকা, 60 টাকা, আইপিএস এর কোয়ালিটির উপর নির্ভর করে। জি, জি, এখন জি, বুঝতে পারছেন বিষয়টা? জি, 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 এখন জি, সে জি, বুঝতে পারছি। ইনপুটে হচ্ছে 1500 ওয়াট আওয়ার খেলো, 1 ঘন্টায় 1500 ওয়াট খেলো, সে আউটপুটে কত দিল? লস করবে না? তার হিট লস আছে, সাউন্ড লস আছে, কে করে মারবে সেটার জন্য লস হবে, তারপরে ওখানে গরম হবে সেটার জন্য লস হবে। হ্যাঁ, আমি সেইটাই বলতেছি, মানে যা পাওয়ার কথা ভাগ করলে তা কিন্তু পাই না, এখানে ভাগ করলে ইয়ে দেখাচ্ছে 6 ঘন্টা প্লাস, কিন্তু আমি আহ, পাচ্ছি 3 ঘন্টা, সাড়ে তিন তিন ঘন্টা ঘন্টা আমি সর্বোচ্চ। সেটাই বলতে চাচ্ছি, 50 to 60%। আপনি আইপিএস এর এফিসিয়েন্সি ধরবেন 50 to 60%। আচ্ছা, 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 ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। নাকি কিন্তু এটা আমি সূত্র এতদিন ইয়ে করতে হ্যাঁ, পারিনি, মানে সবই সূত্রই ঠিক মিলাইতে ছিল, পারিনি বিষয়টা। সবই ঠিক ছিল, হ্যাঁ, আপনার জাস্ট ওই এফিসিয়েন্সিটা ধরাটা খেয়াল করেন আর। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, ঠিক আছে, বুঝছি, থ্যাংক ইউ। জি, ওকে। জি। যে এমডি রিয়াজ রহমান প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম দাদা। জি, দাদা ইসে আপনার এই যে কমন ইমিটার, কমন কালেক্টর, কমন বেস, অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ব্যবহার করার সময় হ্যাঁ, আপনার ইনপুট আউটপুটের যে ফেজ ডিফারেন্সটা, ফেজ পার্থক্য অন্য দুইটাই তো থাকে না। ইমিটারে তো থাকে, কমন ইমিটারের তো ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি থাকে, তো এটা বুঝতে পারি। ফেজ ডিফারেন্স। জি জি, ইনপুট আউটপুটের মধ্যে তো কোনো ফেজ পার্থক্য নাই, হুম, কালেক্টর আর হচ্ছে যে বেজের, হুম, কমন কালেক্টর এবং কমন বেজের, কিন্তু ইমিটারের তো 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, এইটা বুঝি না। হুম। যখন আমরা
এটা কি? একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট, সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার, কমন ইমিটার সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার সার্কিট। তো এই বেসের মধ্যে যখন আমরা ভোল্টেজ দিব, কোন ভোল্টেজটা দিব? এই ইনপুটের ভোল্টেজটা। এই ইনপুটের ভোল্টেজটা একটা ক্যাপাসিটর দিয়ে যাবে। তাহলে ক্যাপাসিটর দিয়ে যাওয়ার মানে হচ্ছে এসি পাস ডিসি ব্লক। এখানে যদি কোনো ডিসি যদি থেকে থাকে, ডিসি অফসেট যেতে পারবে না ওইদিকে, এসি ওয়েভ টুয়েভ যেতে পারবে। এই এসিটা আমরা দিব সে একটা সাইনোসয়েডাল ওয়েভ আমরা এই ইনপুটে দিলাম, বিআই ইনপুটে দিলে এই বেসকে সে ট্রিগার করবে। বেসকে প্রথমে গিয়ে পজিটিভ হাফ সাইকেলটা ট্রিগার করবে। তো বেসকে যখন ট্রিগার করবে তখন এইখান থেকে যে কালেক্টর টার্মিনাল দিয়ে ইমিটার টার্মিনাল, এটা শর্ট হবে, মানে অ্যাক্টিভ রিজিয়নে যাবে আর কি। অ্যাক্টিভ রিজিয়নে গেলে আমরা এইখানের ভোল্টেজকে মাপামাপি করে অঙ্ক করলে আরো ক্লিয়ার হওয়া যাবে। এইখানে মেপে এইখানে যে এসি সিগন্যালটা আমরা দেখতে পাবো সেটা হবে এরকম, মানে উল্টে যাবে। আমি শর্টকাটে বুঝাচ্ছি, আমরা অঙ্ক করলে ক্লিয়ার হবে। তাহলে ইনপুটে আমি কি করলাম? পজিটিভ হাফ সাইকেল দিলাম, কিন্তু এই জায়গায় পেলাম হচ্ছে এরকম একটা নেগেটিভ হাফ সাইকেল। আবার ইনপুটে যখন নেগেটিভ হাফ সাইকেল আসলো তখন এখানে পেলাম আমরা পজিটিভ হাফ সাইকেল। তাহলে সে 180 ডিগ্রি কি করে দিল? সেটাকে উল্টিয়ে দিল না? এই জন্যই ফেজ ডিফারেন্স, ইনপুট এবং আউটপুট সেকশনের ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। এই কারণে আপনাকে যদি পরীক্ষায় যদি বলে একটা সিঙ্গেল একটা ট্রানজিস্টর দিয়ে একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট অঙ্কন করো, সরি ইনভার্টার সার্কিট অঙ্কন করো, তাহলে এটাই হচ্ছে এটার চিত্র। এই যে দেখুন ইনভার্টার, ইনভার্টার মানে কি? ইনভার্ট করা, উল্টিয়ে দেওয়া, যা আছে তাকে উল্টিয়ে দিবে। এই একটা ট্রানজিস্টর দিয়ে দেখুন পজিটিভটাকে নেগেটিভ করে দিয়েছে, নেগেটিভটাকে পজিটিভ করে দিয়েছে, উল্টিয়ে দিয়েছে 180 ডিগ্রি। এই সার্কিটটা আপনাকে আঁকলেই হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি কেন 180 ডিগ্রি? জি দাদা, বুঝতে পারছি। ওই বেজ অন্য দুইটা তো থাকে না, কমন বেজ আর কমন না না। হ্যাঁ, আচ্ছা, ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। স্যার, জি স্যার আপনি হচ্ছে ওই একটা বাতি জ্বালালেন না দুইটা ব্যাটারি দিয়ে? হ্যাঁ, তো স্যার একটা ব্যাটারি তো নিছিলেন হচ্ছে কমনে, তো ওই কমনের যে ব্যাটারি নিলাম ওইটা ছাড়া কি বাড়িটা জ্বলতো না? না, সার্কিট ক্লোজ করতে হবে না, কমন করতে হবে না, দুইটাকেই দুই দিক থেকে পেতে হবে তো তাকে। ইমিটার মানে বেস। টার্মিনালে কমন ইমিটার মানে কি? এই পাশ থেকেও পেতে হবে, ওই পাশ থেকেও পেতে হবে। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভ অপরাহ্ন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আদাব।